নমস্কার উপস্থিত শ্রোতৃমণ্ডলী, অনলাইনে যারা এই বক্তৃতা শুনছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি জনগবেষণা প্রকল্প পরিচালনা করছি, যার মূল ভরকেন্দ্র বাংলার পার্টিশন এবং পার্টিশনের পরবর্তী যে আখ্যান, সেই আখ্যানের দিককে আমরা তার চূর্ণক, তার ব্যক্তিক স্তরে তার স্মৃতি ইত্যাদি সংরক্ষণ বিষয়ক এই জনগবেষণা প্রকল্প। এই প্রকল্প একটি পিপলস ইউনিভার্সিটির উদ্যোগে পরিচালিত হচ্ছে এবং তাকে একটা পিপলস ইনিশিয়েটিভও বলা যায়। এ কোনো নির্দিষ্ট শিক্ষা পরিসরের বা কোনো উচ্চশিক্ষা ক্ষেত্রে যুক্ত হওয়া এর কোনো বিধিনিষেধ এখানে নেই, কার্যকরী নয়। তার ফলে যে কোনো সমাজের যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সঙ্গে অংশ নিয়েছেন। প্রায় 9 বছর ধরে 125 জন স্কলার বা রিসার্চার, সমীক্ষক এই প্রকল্পে নানাভাবে কন্ট্রিবিউট করেছে এবং করে চলেছেন। আমরা এখনো পর্যন্ত প্রায় 1500 ঘন্টা সাক্ষাৎকার আমাদের জেলা স্তরে, কলকাতা ব্যতি রেখে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেছি এবং তার একটা বড় কর্পাস আমরা এখানে তৈরি করার জন্য চেষ্টা করছি। এই যে জনগবেষণা প্রকল্প, এই প্রকল্পের সূত্র ধরে 2018 সালের সেপ্টেম্বর মাসে আমরা পার্টিশন লেকচার সিরিজ শুরু করতে উদ্যোগী হয়েছিলাম। আজকে তার 27তম বক্তৃতা। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে, যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং 27তম পার্টিশন বক্তৃতা প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন। আজকে যে বক্তৃতা আয়োজিত হয়েছে এখানে, তার শিরোনাম স্বপ্নময় চক্রবর্তী করেছেন জলের উপর পানি। এইটি একটি কোট আনকোট ব্যবহার করেছি আমরা আমাদের যে ব্যানার বা আমাদের যে পোস্টার, তাতে। তার কারণ অতি সাম্প্রতিক কালে এই শিরোনামে স্বপ্নময় চক্রবর্তীর একটি গ্রন্থ তার সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এটি আমাদের এই প্রকল্পের অনেক সমীক্ষকের মতন আমারও মত, অনেক দিন পর, অনেক বছর পর বাংলার পার্টিশন কথার যে বড় পরিবর্তন হয়েছে, যে বড় টুইস্ট এসছে, যে অনেক ভিন্ন ভিন্ন শেড যা এতদিন পর্যন্ত আমরা পার্টিশন আখ্যানে দেখতে পাইনি, সেগুলিকে ধরার একটা খুব গুরুত্বপূর্ণ প্রচেষ্টা স্বপ্নময় বাবু করেছেন এবং এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের এই গোটা প্রকল্প পাঠ করছে। বিভিন্নভাবে এই গ্রন্থ আমাদের উপকার করেছে এবং এই গ্রন্থের সমালোচনাও আমরা নানা দিক থেকে করতে চাইছি। আমরা আজকের বক্তৃতার শুরুতেই সকলের কাছে আমার আবেদন থাকবে, অনুগ্রহ করে যারা পড়েননি এবং যারা পড়তে আগ্রহী, তারা এই অসম্ভব সুন্দর এবং আধুনিক একটা পার্টিশন আখ্যান আপনারা পড়বেন এবং পড়ে আপনাদের মতামত আমাদের প্রকল্পের সমীক্ষকদের সাথে শেয়ার করবেন। আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের ইমেলে আপনারা মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকালকে। আধুনিক বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চাকারী ছাত্র, গবেষক, পাঠক মহলে স্বপ্নময় চক্রবর্তী আজ আর অপরিচিত কোনো নাম নয়। এই প্রজন্মের পাঠকের দরবারে তার আবেদন বার্তা এসে পৌঁছেছে বহুদিন আগেই। লেখকের জন্ম 1951 সালে 24শে আগস্ট। রসায়নে বিএসসি সম্পন্ন করেও ছক ভেঙে স্নাতকোত্তর সম্পন্ন করেন বাংলা ভাষা সাহিত্যে। প্রথম জীবনে কবিতার হাত ধরে পথ চলা শুরু হলেও পরবর্তীতে বহুল পঠিত, বহুল আলোচিত গল্প, উপন্যাস, রম্য রচনা, প্রবন্ধের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে লেখকের। রচনাগুলি লেখক স্বপ্নময় চক্রবর্তীর পরিচিতির সাক্ষ্য বহন করে। 1881 সালে প্রকাশ পায় লেখকের প্রথম বই ভূমিসূত্র। এটি একটি গল্প সংগ্রহ। দ্বিতীয় বই অষ্টচরণ ষোলহাটু। লেখকের প্রথম উপন্যাস প্রকাশ পায় 1992 সালে শারদীয়া আনন্দবাজারে। উপন্যাসের নাম চতুষ্পাঠী। তারপর থেকে একের পর এক ভিন্ন স্বাদের বিকল্প ধারার সাহিত্যের পসার সাজিয়ে পাঠককে উপহার দিয়েছেন।
বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে এবং পাঠকদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তার নবম পর্ব হলদে গোলাপ, সাদা কাক, ভেজা বারুদ, অবন্তীনগর নির্বাচিত গল্প সংগ্রহ থেকে আজকের আলোচ্য জলের ওপর পানি। প্রায় ৩৫০-র বেশি ছোট গল্প এবং ৩০টির মতো উপন্যাসের জনক স্বপ্নময় বাবু। ভূমি সংস্কার দপ্তর থেকে আবহাওয়া দপ্তরের কাজের সূত্রে বহুরৈখিক জনজীবনের সংস্পর্শে এসেছেন লেখক। এই সূত্রেই পারিপার্শ্বিকের বহুমাত্রিক মনন ফুটে ওঠে লেখকের কলমে। বর্ধমান পানাগড়ের প্রত্যন্ত গ্রাম জীবনের বয়ান, কেওনঝড়ের জুয়াং সম্প্রদায়ের মানুষের জীবন ভাষ্য থেকে ভিটেমাটি হারা মানুষের যন্ত্রণার কাহিনী, প্রান্তজনের প্রতিস্পর্ধার কথন বারবার বিকল্প আখ্যানের জন্ম দিয়েছে। কাহিনীর স্বার্থে লেখক পাড়ি জমান কখনো ইতিহাসের ধূসর পাতায়, মনস্তত্ত্বের গভীর জগতে, কখনো সমাজবিজ্ঞানের অন্দরমহলে বা মিথ পুরাণের গাথায়। এই বহুমাত্রিক সাহিত্য চর্চার ধারা লেখকের ঝুলি পূর্ণ করেছে নানা পুরস্কারে। 2015 সালে অবন্তীনগর উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার পান। 2015 সালে আনন্দ পুরস্কার লাভ করেন হলদে গোলাপ উপন্যাসের জন্য। এছাড়াও তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, মতি নন্দী, গজেন মিত্র, শৈলজানন্দ পুরস্কার, ভারতব্যাস পুরস্কারে ভূষিত হয়েছেন লেখক। 2023 সালে জলের ওপর পানি উপন্যাসটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময় চক্রবর্তীর প্রথম উপন্যাস চতুষ্পাঠী। এর পরবর্তী সময়ে দিশা পত্রিকায় লেখক অনুপ্রবেশ নামে একটি ধারাবাহিক উপন্যাস লিখতে শুরু করেন। তারও পরবর্তী সময়ে প্রকাশ পায় জলের ওপর পানি। এই উপন্যাসটি চতুষ্পাঠী উপন্যাসের পরবর্তী অংশ। এই উপন্যাসে কাহিনী পরিণতি প্রাপ্তির দিকে এগোয়। অনঙ্গ মোহনের বিপর্যস্ত জীবন, পরিবার, উদ্বাস্তু কলোনি, তার পারিপার্শ্বিক প্রতিবেশ, বদলে যাওয়া রাজনৈতিক জীবনের আবর্তে কাহিনী পরিচালিত হয়েছে। জীবন এলোমেলো করা দেশভাগ, পরবর্তী ত্রাণকার্য, পুনর্বাসনের পাশাপাশি উপন্যাসে বাংলা নাথ সম্প্রদায়, নমশূদ্র সহ বিহারের ভূমিচ্যুত মুসলমান উদ্বাস্তুদের নিবিষ্ট জীবনচিত্র, বহুমুখী জীবন প্রবাহ সমাজবিজ্ঞানী দৃষ্টিতে তুলে ধরেছেন লেখক। বিরাট ক্যানভাস জুড়ে প্রাক স্বাধীনতা পর্ব থেকে মুক্তিযুদ্ধ, দেশভাগের যন্ত্রণা থেকে খাদ্য আন্দোলনের হাহাকার, দ্রুত পরিবর্তিত জীবনের ছবি এঁকে চলেন স্বপ্নময় চক্রবর্তী। দেশভাগ, ভিটেমাটি হারানোর বেদনা, উদ্বাস্তু জীবনের করুণ কাহিনী, কলোনির পত্তন, ব্যর্থ আন্দোলন, বহুমুখী যন্ত্রণাদায়ক ক্ষতবিক্ষত জীবনের বিচ্ছুরণ দিয়েই জলের উপর পানি উপন্যাসটির আখ্যান বুনেছেন লেখক। তারই কথা আরো বিস্তারিতভাবে, আরো বিশদে লেখকের কাছ থেকে আমরা শুনে নেব। আজ আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিয়েছেন, আমরা কৃতজ্ঞ উনার কাছে। এবার লেখকের কথা, লেখকের চিন্তনের কথন আমরা শুনে নেব। আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই, ধন্যবাদও জানাই। যেহেতু এটা 27তম বক্তৃতা, ফলত আপনি এর আগে 26 জন পার্টিশন নিয়ে, দেশভাগ নিয়ে নানা কথা বলেছেন। আমি আর নতুন কথা মনে হয় না, আমি নতুন কিছু কথা আপনাদের কিছু বলতে পারবো বলে মনে হয়। যারা এর আগে 26টা শুনেছেন সবাই হয়তো শোনেননি। এর মধ্যে 26 রকম ভাবে নানা দিক আলোচনা হয়েই গেছে। তো আজকের সেমিনারের হেডিং প্রথমটাই যখন বলা হচ্ছে জলের উপর পানি, তো একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে তখন, কেন জলের উপর পানি, কেন পানির উপর জল নয়, কেন পানির উপর জল বইটার নাম রাখেননি কেন? সেইটা এরকম প্রশ্ন উঠতে পারে বলে আমি ওই শাহজাদ ফিরদৌসের এই একটা কবিতা, যেটা ওই মানে গৌতম ঘোষ যখন আহ ছবিটা করে লালন সাঁইকে নিয়ে, তখন সিরাজ মানে লালনের যিনি গুরু ছিলেন, সিরাজের ভণিতায় মানে ওনার নামে কোনো গান পাওয়া যায়নি। যেহেতু তার ভণিতায় কোনো গান পাওয়া যায়নি, ফলত সিরাজের মুখে একটা গান দিতে হবে বলে গৌতম ঘোষ ওদের বন্ধু শাহজাদ ফিরদৌসকে একটা গান লিখে দিতে বলে। সেই গানটা বাংলাদেশের কোনো শিল্পী গেয়েছিলেন, সেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম, যে জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল, আলির উপর কালি না কালির উপর আলি, বল খোদা বল খোদা বল। এই 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 কবিতাটা দিয়ে হলো ওটা শুরু হয়েছিল। এবারে আমি যখন একটা লিখবো ভাবছিলাম, কারণ পার্টিশন নিয়ে লেখার ইচ্ছে আমার বহু দিনের। যদি বলি যে এই বইটা লিখতে কতদিন লেগেছে, আজকালে এটা 2 বছর ধরে বেরিয়েছে।
108টা বোধহয় এতে ওই এপিসোডে বেরিয়েছে, 2 বছর ধরে বেরিয়েছে। কিন্তু আমি এটা লিখেছি 20 বছর ধরে, মনে মনে লিখেছি। তার কারণ হয়তো আরো বেশি বছর ধরে এটা লেখা, কারণ এটা আমার মনের মধ্যে গেঁথে ছিল। বেশ কিছু আছে না মনে গেঁথে থাকে, যেমন হঠাৎ আমার মনের ভেতরে হঠাৎ মনে হলো এই সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই তাই, এটা কি জানো, একটা একটা কবিতা ছিল, কি একটা কবিতা ছিল। তো সেই কবিতাটা আমি মনেই করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। আমি দু একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এরকম শুনেছিস কখনো, এটা সন্দেহ নাই, কেউ বলতে পারলো না। আমি তখন গুগলকে বললাম, যে একটা সার্চ মারলাম যে পাখি আছে, এর মধ্যে একটা ছিল, পাখি বলে সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই তাই। সঙ্গে সঙ্গে চলে এলো কৃষ্ণদয়াল বসুর গরিব চাষির ঘরে ছিল তোতা পাখির ছানা, একটি কেবল বাধা বুলি ছিল তাহার জানা, কোন রকম প্রশ্ন যদি কেউ তারে শুধায়, পাখি বলে সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই তাই। এইভাবে চলে আসে ছোটবেলার কিছু কিছু ঘটনা, ঠিক এইভাবে চলে আসে। ঠিক এইভাবে চলে আসে একটা গালাগালি, এক কই সোবার দিয়া তোর ঠাস কইরা সোবার দিউ। চোবার, চোবার কথাটা কেউ হয়তো জানে না। হঠাৎ মনে হলো একই চোবার দেব, আমার ঠাকুর দাদা বা আমার দেশের এরকম বলতো এটা। এই যে চোবার দিউম, এই কথাটা হয়তো আমার কানে হঠাৎ করে চলে এলো। হ্যাঁ, এরকম হঠাৎ 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 এরকম কিছু কিছু চলে আসে, এরকম হঠাৎ ছোটবেলার কথা আমার মাঝে মাঝেই চলে আসে। সেই ব্যাপারগুলো আমার মনের মধ্যে বেশ কিছু গেঁথে থাকে। ঠিক তেমন করে এই জলের উপর পানির অনেক ঘটনা, অনেক কিছু, অনেক প্রবাদ বাক্য, অনেক অনেক কিছুই আমার মনের মধ্যে গেঁথে ছিল। ছোটবেলার কথা মনে পড়ে, এই যে তখন তো পার্টিশন ব্যাপারটা কি আমি জানতাম না, এমনকি দেশ কি সেটাও আমি জানতাম না। যখন আমি স্কুলে ভর্তি হয়েছি, তখন আমার কিছু বন্ধু, স্কুলের বন্ধুরা পকেট থেকে একটা পেয়ারা বের করে বলতো, কিংবা কয়েকটা কুল বের করে বলতো, এই নে তুই দুটো নে, আমি দুটো খাচ্ছি। এটা না আমার দেশের বাড়ির কুল। হুম, ঠিক দেশের বাড়ির কুল, দেশের বাড়ির পেয়ারা, দেশের বাড়ি গিয়ে মাছ ধরবো, এই তো গরম ছুটি হলেই দেশে যাব, দেশের বাড়িতে যাব। আমাদের বাড়িতে যে কাজ করতেন সন্তোষের মা, সেই সন্তোষের মা বলতো আমাকে 4-5 দিন ছুটি দিতে হবে, আমি একটু দেশে যাব। দেশটা কি, আমি যখন ক্লাস 3তে পড়ি, 4-এ পড়ি, দেশ কাকে বলে আমি জানি না। দেশটা ঠিক বুঝতে পারছি না দেশটা কি। তো দেশের বাড়ি, তারপরে আমি জানলাম দেশ মানে একটা পাড়াগা। এই আমাদের স্কুলের ছেলেরা যারা কুল বার করেছে, পেয়ারা বার করেছে, আমসত্ত্ব বার করছে, সেগুলো যে দেশ। আরেকটু বড় যখন হলাম, যখন আমি ঠাকুরমার বোনরা আসতো, আমাদের আত্মীয় স্বজন আসতো, ওরা তখন সবাই বলতো যে এখানে এই সব এখানকার মানে, আমি নোয়াখালীর ডায়ালেক্টটা আমার এখনো মনে আছে। আহ এই 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 ডায়ালেক্টে কথা বলার এখন কোনো লোক নেই, কোনো মানুষ নেই। আমার সমস্ত কাকিমা মানে গুরুজনরা যারা এটা বলতে পারতেন, তারা সবাই মারা গেছেন। আমার বয়সী একজন দুজন বেঁচে আছে, তারাও এই কথাটা এখন আর বলতে পারে না। তো সেরকম সেই আত্মীয় স্বজনরা বলতো, ইয়ানে মাছে এক কেয়ারে স্বাদ নাই, হোয়াদ নাই, এখানকার মাছ ভালো লাগে না, এখানকার জলে স্বাদ নেই, এখানকার তরি তরকারিতে স্বাদ নেই, কিছু স্বাদ নেই, এখানকার কিছু ভালো না। আরে আরে কি কই, আরে কি কইতাম, দেশের বাড়িতে যে খই খাই, খইয়ের মোলা খাইতাম, খইয়ের মোলা মানে হচ্ছে মোয়া, যে খইয়ের মোলা খাইতাম, সেই মোলা অহন পাই না ইয়ানো। ইয়ানো মানে এখানে। তো এই যে দেশের বাড়ি, এই যে দেশ, এই এরকম হতো। এই হতে হতে আমি আস্তে আস্তে, আমরা একটা দেশ ছেড়ে এসেছি,
সেটা আমাদের একটা দেশ ছিল, সেটা যে ছেড়ে এসেছি আসতে হয়েছে, সেটা আমার মনে আস্তে আস্তে আমি এটা বুঝতে পারলাম যে আমার একটা দেশ ছিল, কিন্তু আমার কোনো দেশের প্রতি কোনো টান বলে যে জিনিসটা, সেটা আমার কখনো ছিল না বা হয়নি। যেটা আমার ছেলে কিছু বুঝতেই পারলো না, যে ওর যদি জিজ্ঞেস করি তোর দেশ কোথায়, ও বলবে আমার 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 দেশ দমদম। হ্যাঁ, না কেউ বড় জোর বলবে আমার দেশ বিরাটি, তার কারণ আমরা তখন বিরাটিতে থাকতাম। আর আমার দেশ যদি বলি তাহলে কোথায় দেবো, তো আমি তখন জানতাম আমি তো এই বাগবাজারে থাকি, এই গলিতে, এই 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 নন্দলাল বসলেন, পশুপতি বসলেন, গোপাল মিত্র লেন, এইখানে বৃষ্টি হলে জল হয়, বৃষ্টি হলে জল হলে আমরা মানে ইয়ে করে স্কুলে যাই। আমাদের বাবা প্যান্ট প্যান্ট কিনে আনে হাতিবাগান মার্কেট থেকে, আমার জন্য, আমার ছোট কাকুর জন্য, আমার আরো মামাতো ভাইয়ের জন্য, সন্তোষের জন্য, মানে আমার বাড়িতে কাজ করে মানে ওই সন্তোষের মা, সেই সন্তোষ একই, মানে একই রকমের একসাথে 6টা হরিষার হাট থেকে কিনে আনতো সস্তার প্যান্ট। তো এটাই আমার দেশ। এইবারে তো আস্তে আস্তে যখন দেখলাম যে আমাদের দোতলার বারান্দায়, আমি যে বাড়িতে কাজ করতাম কালির, ওখানে একতলাটা কালির কারখানা ছিল, ওই হ্যান্ডেলে ডুবিয়ে ডুবিয়ে যে কালি দিয়ে কলম দিয়ে লেখা হতো, হ্যান্ডেলের কলমে। ফাউন্টেন পেনও তখন ছিল। আমি এই যেই সময়ের কথা বলছি, 1959, 60, 58, ওই সময়ের কথা। তখন ফাউন্টেন পেন নিশ্চয়ই এসে গেছে, কিন্তু ওই তখনও হ্যান্ডেলে আমার ঠাকুর দাদা ওই কলম ডুবিয়ে ডুবিয়ে লেখে, তার দোয়াতে কলম ডুবিয়ে ডুবিয়ে লেখে। আমি যে স্কুলে পড়েছিলাম, পরে হেয়ার স্কুলে, আমাদের ওই স্কুলের প্রত্যেকটা ডেস্কের সামনে এখানে একটা গর্তের মধ্যে একটা দোয়াত থাকতো। সেই দোয়াত তখনও দেখেছি। তো তো এরকম ছিল। তো সেই বাড়িতে সামনে একটা বারান্দা ছিল, সেই বারান্দার সামনে দিয়ে গ্যালি স্ট্রিটের খালটা দেখা যেত। মারাঠা ডিচ ক্যানেল, কলকাতাকে বাঁচাবার জন্য, মারাঠাদের হাত থেকে বাঁচাবার জন্য সিরাজদৌল্লার সময় এটা খালটা খোঁড়া হয়েছিল। সেই খালটার আছে। আমার পিসিমারা, ঠাকুরমা বলছে ওই এই খালটার না, এই এই খালটা আঙ্গ দেশের বাড়ির খালের মতন। কেমন, মানে দেশের বাড়ি বলতে আমার ঠাকুরমার ছেলের, মানে মানে আমার পিসিমা, আমার কাকা, কাকিমা, এই কাকিমা বলছি, কাকু, পিসি, এরা দেশ বলতে ফরিদপুর ভাবছে, কারণ আমার ঠাকুর দাদা ফরিদপুরের একটা স্কুলে চাকরি করতেন। স্কুলটার নাম গুরু ট্রেনিং স্কুল। মানে এখন যেটা এই প্রাইমারি টিচারদের জন্য যে ট্রেনিং স্কুল হয়, তা তখন গুরু মশাইদের জন্য, পাঠশালার গুরু মশাইদের ট্রেনিং এর জন্য একটা স্কুল ছিল, তাকে বলতো গুরু ট্রেনিং স্কুল, সংক্ষেপে বলতো জিটি স্কুল। তার কারণ আমাদের বাড়িতে একটা দেওয়ালে একটা ছিল, ওই স্কুলের ছাত্ররা আমার দাদুকে একটা রিটায়ার করার সময়, অবসর নেওয়ার সময় একটা শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। সেখানে জিটি স্কুলের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ কুমার চক্রবর্তী মহাশয়ের বিদায় উপলক্ষে আমাদের শ্রদ্ধা উপহার ইত্যাদি, সেই জিটি স্কুল। ফলে কি হয়েছে রে, ওই নোয়াখালীর দাঙ্গাটার আঁচ আমাদের ফ্যামিলির উপরে, আমার বাড়ির উপরে পড়েনি। তো যখন গুরু ট্রেনিং স্কুল ফরিদপুরে আমার দাদু চলেই এসেছিলেন অনেক বছর আগেই, দেশের বাড়িতে যেটা নোয়াখালী আমি যাইনি কোনোদিন। আমাদের এখানে এই বইতে যে দেশের বাড়িতে যাওয়ার একটা বর্ণনা আছে, সেটা সম্পূর্ণ কাল্পনিক। তো আমি যাইনি, কারণ আমার রুট নেই। এখন দেশে কে আছে না আছে আমি হদিশ করতে পারিনি। এই যে হদিশ, হদিশ করতে পারিনি, হদিশ শব্দটা শুনে মনে হলো না, আমার এক্ষুনি মনে হলো হদিশ, এটা বাঙালরা যতটা বেশি বলে এরা বোধহয় ততটা বেশি বলে না। তার কারণ এটা মানে মুসলমানরা কিছু হলে পরে, না না না, এটা এটা কোন হাদিসে আছে, এটা কোন 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 হাদিসে থাকলে তবে এটা জায়েজ হবে। কোন হাদিস থেকে উদ্ধার করতে পারলে, রেফারেন্স দিতে পারলে সেটা জায়েজ হবে। সেই হাদিসে নেই, হাদিস থেকেই তো হদিস। তো সেই যাই হোক, ওই আমি কোনো হদিস করতেই পারিনি আমার ঠাকুমাদের, ওই মানে আমার পূর্বপুরুষকে। আমার দাদুরা যে কজন ভাই ছিল,
এখন আমি সঠিক বলতে পারবো না আমার দাদুরা ক ভাই ছিল। কখনো মনে হয় ৪ ভাই ছিল, কখনো মনে হয় ৫ ভাই ছিল। কারণ আমার দাদুর মুখে শুনেছি সব মানে এই ভাইদের সবার ভাই একজন ভাই মোট কথা বাংলাদেশে থেকে গিয়েছিলেন। মানে তখনকার পূর্ব পাকিস্তানের থেকে গিয়েছিলেন। তাদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তো তো যাই হোক, আমরা ফরিদপুরে চলে আসি। ফরিদপুরে চলে আসার পরে যেহেতু আমার বাবাও স্কুলের শিক্ষকতা করেছিলেন সরকারি স্কুলে, তো প্রাইমারি স্কুলে, সুতরাং বাবা একটা অপশন দেওয়ার একটা ছিল, প্রভিশন ছিল, একটা সুযোগ ছিল। অপশন দিয়েছিলেন যে আমি দেশভাগ যখন হয়ে গেল চাকরিটা আমি করতে চাই, ওই ভারতবর্ষে চাকরিটা করতে চাই। তা তখন বাবা চাকরি পেলেন, মানে কলকাতার কোনো একটা স্কুলে চাকরি পেলেন, সরকারি চাকরি। তো সেই স্কুলের চাকরিতে চলে আসেন। ফলে কি হলো, ওই দেশভাগের যেটা শিয়ালদায় থাকা, ক্যাম্পে থাকা, রিফিউজি ডোল নেওয়া ইত্যাদি কিছুই করতে হয়নি। আমার মনে হয় রিফিউজি সার্টিফিকেট বোধহয় নেওয়া হয়েছিল কোনো কারণে, সুযোগ পাওয়া যাবে এইসব কিছু ভেবে, কিন্তু রিফিউজি সার্টিফিকেট কোনো কাজে লাগেনি। আমার ঠাকুর দাদাও যেহেতু জিটি স্কুলে পড়তেন, একটা পেনশন পেতেন। তখন তো এরকম ডিএ ছিল না, ওই আমার ঠাকুর দাদার ৩৩ টাকা ১২ আনা পেনশন ছিল। এই ৩৩ টাকা ১২ আনার দাপটে আমার ঠাকুর দাদা সবসময় বলতেন আমি নিজের পয়সায় খাই, আমি কারোর ধার ধারি না। তো আমার ঠাকুর দাদা নিজে যখন পেনশন নিতে যেতেন, তখন ধুতির একটা ক্যাম্বিসের কেডসের মতন একটা জুতো ছিল, সেই জুতো বছরে একবার সাবান দিয়ে পরিষ্কার করা হতো। আর একটা শীতকাল হলে পরে একটা কোট ধুতির ওপরে, আর নইলে কোট ছাড়া একটা জামা পরে আমার দাদু পেনশন নিতে যেতেন। বাগবাজার গ্যালি স্ট্রিট ট্রাম ডিপোতে উঠে কোথাও যেন যেতেন, আসতেন। সেদিন এসে বিকেল বেলায়, তখন ছোট ছোট সন্দেশ ১ টাকায় ১৬টা পাওয়া যেত, ১ আনা দামের সন্দেশ। দাদু ১ টাকার সন্দেশ নিয়ে আসতেন। কেমন, আমরা আমরা তখন সত্যিই খুবই ছোট। তো এই ফলে কি হলো, ওই 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 সোজাসুজি যেটা হয়, নোয়াখালীর দাঙ্গা যেটা হয়, সেটা আমরা সেটা আঁচ পাইনি। তবে কিছু কিছু আত্মীয় স্বজনের কথাবার্তা আলতোভাবে শুনেছি পরবর্তীকালে, যারা রায়টের ভিকটিম ছিলেন। হ্যাঁ, যাদের নিজেদের বাড়ি, আমার নিকট আত্মীয়দের কারোর বাড়ি পড়েনি ঠিকই, হ্যাঁ, তবে বাড়িতে আগুন দেওয়া হয়নি বটে, কিন্তু হুমকি দেওয়া হয়েছে, নিরন্তর হুমকি দেওয়া হয়েছে। এবং যেটা বলা হয়েছে যে তোর ছোট মা এটা তো ডাঙর হয়েছে, এখন একটা বিয়ার ব্যবস্থা কর, আমাদের এখানে কি পাত্র নাইনি, এ না অনেক ভালো ভালো পাত্র আছে, এই সমস্ত বলেছে। তো সেই সব শুনেছি আমি। একটা অদ্ভুত ব্যাপার, এখন যেরকম আমি একটা সবসময় একটা হিন্দু 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 শুনছি একটা, আমি কিন্তু তখন শুনিনি অতটা। শুনতাম বামনাই ছিল, একটা বামনাই বলে একটা ব্যাপারটা ছিল, সেসব ছিল, কিন্তু বিদ্বেষ সেরকম আমি আত্মীয়রা যখন কথাবার্তা বলতো, জাত তুলে গালাগালি দেওয়াটা সেভাবে হয়নি। হালকা করে উল্টো করে বলেছে হয়তো, ঠিক একই রকম করে বামুনদের নিজেদের মধ্যেও যখন কথাবার্তা হতো, তারাও নিজেরাও রঙ্গ পরিহাস করতো। যেমন হয়তো মানে সারদা চক্রবর্তী বলে কেউ এসছে, আরে আপনারা তো মৈথিল ব্রাহ্মণ, আরে মৈথিলা শূদ্রবৎ দিগা, মানে মৈথিল ব্রাহ্মণরা শূদ্রের সমান আর কি, মৈথিলা শূদ্রবৎ দিগা। আচ্ছা, বারেন্দ্র ব্রাহ্মণ, মানে বারেন্দ্র ব্রাহ্মণ নয়। তো আমি জলের উপর পানিতে ইয়েটা বারেন্দ্র অতটা মানুষ বুঝবে না। আমি এখানে ব্রাহ্মণদের মধ্যেকার কি যে ব্যাপারগুলো আছে সামান্য কিছু রেখেছি। একটা ইম্পর্টেন্ট চরিত্র আছে দেবনাথ
বলে একটা ক্যারেক্টার আছে, সে হচ্ছে রুদ্রজ ব্রাহ্মণ। কিন্তু এই মূল ব্রাহ্মণরা এই ভট্টাচার্য ব্যানার্জি, চক্রবর্তী, মুখুজ্জি, ব্যানার্জি, গাঙ্গুলিরা এদের ব্রাহ্মণ বলে স্বীকার করে না। তার কারণ হচ্ছে যে এরা নাথযোগী হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারা এবং নিজেদের বলে আমরা রুদ্রজ মানে শিবের আরাধক ব্রাহ্মণ, কিন্তু পৈতেও ওরা পড়ে, কিন্তু সেই ওরা করেনি। মানে মূল ব্রাহ্মণরা তাদের স্বীকার করে না। এটাই যেমন হয়েছে, ঠিক তেমন হয়তো কেউ এসছে ইয়ার্কি রঙ্গরসিকতা করে বলেছে, আরে আইসোস যখন মানে উল্টা কলা পাতা দেয়, কলা পাতা উল্টাইয়া দেয়, মানে হচ্ছে মুসলমানরা যেহেতু উল্টো কলা পাতায় খায়। হ্যাঁ, এটা কিন্তু মানে এটা কিন্তু সাইন্টিফিক। তার কারণ পাতার ওপরে তো ওই পাখিদের মল বিষ্ঠা ইত্যাদি পড়ে, তলার দিকে তো পড়ে না। ফলে কি ওই দিকটা পরিষ্কার থাকে। উল্টো করে খাওয়াটাই মানে ঠিকঠাক, উচিত সেটাও। কিন্তু মানে এটা এটা এখানে এটা যেহেতু এটা ওই মুসলমান উল্টো করে খায়, সেরকম এরকম উল্টো করে দেওয়া ইত্যাদি। কিন্তু এরকম যে কেন চলে এসছে, কি হয়েছে, কারা কি বলেছে না বলেছে, এইটা নিয়ে না খুব একটা কিছু আমি আলোচনা শুনতে পাইনি। এবার আশ্চর্য, এই বইটা লেখার সময় আমি যখন ওটা ওরাল মানে কিছু লোকের কথা আমি জানতে চেয়েছি, গেছি, আরে বাদ দেন, যা গেছে গিয়া গেছে গিয়া। হ্যাঁ, সেরকম আমি তখন আমার সেই কবিতাটার লাইনটা মনে পড়েছে, কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়। তো বাদ দেন তো। প্রশান্ত সুর, প্রশান্ত সুরের বাবা, ওকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল বলে শুনেছি। প্রশান্ত সুর সেটা কোথাও লেখেননি। প্রশান্ত সুর সেটা কোথাও বলেন উনি, কোথাও লেখেন উনি। ইলা মিত্র তার উপরে কি করা হয়েছিল না হয়েছিল কিচ্ছু বলেননি। অনন্ত সিংহের আত্মজীবনী পড়েছি, কিচ্ছু লেখা নেই। তো এই পার্টিশন নিয়ে এটাই এরা এখন বলে, তথাগত রায় বা এরা সব বলে, বা আরো অনেকে এখনকার ওই যারা বিজেপির লোকজন বলে, দেশ থেকে চলে এসেছে, সবাই লিখেছে সাহিত্যিকরা, কিন্তু কেন চলে এসছে কেউ কেউ লেখেনি, তার কারোর লেখার মুরদ নেই বা ইত্যাদি, নিজের ওপর প্রতারণা করা ইত্যাদি। তো সেটা আমিও লিখিনি সেভাবে। অল্প কিছু কিছু আভাস দিয়েছি। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চাইতেও আরেকটা বড় ব্যাপার ছিল, সেটা আমার মনে হচ্ছে যে এগুলো কি ইতিহাস খুঁড়ে বার করার ততটা দরকার, আবার দরকার নেইও আমি বলতে পারবো না। কিন্তু কখনো মনে হয়েছে যে এথিক্সে লেগেছে। আমি জানি না, আপনারা তো ওরাল হিস্ট্রি সংগ্রহ করছেন, সেখানে কে কি কতটা বলেছে সেটা আমি জানি না। আর একই রকম ভাবে বিহারেও অত্যাচার হয়েছিল, সেটা একই রকম ভাবে না কতটা ডিগ্রি হয়ে মানে কত ডিগ্রি এর কোনো মাপ আছে কিনা, গজ কাঠি মাপ, গ্রাম, মিটার, অত্যাচারের কোনো মানে মাপ হয় কিনা আমাদের তাপমাত্রা মাপার মতন, সে তো আমি জানি না। তো সেটাও আমি জানি না বাংলা মানে বা পূর্ব পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশে যারা বিহারি উদ্বাস্তু আছে, মুজাহিদ, ওদের ইন্টারভিউ করা হয়েছিল কিনা, ওদের কোনো ওরাল হিস্ট্রি সংগ্রহ করা হয়েছিল কিনা, সেটা তো আমার জানা নেই। আমি একটা জিনিস এখানে এখানে একটা জিনিস লিখেছিলাম, যে উপন্যাসটি লিখতে গিয়ে বেশ কয়েকটি স্মৃতিধর্মী গ্রন্থও পড়েছি। মিহির সেনগুপ্ত, সুনন্দা শিকদার, হাসান আজিজুল হক, ইলা মিত্র, মণিকুন্তলা সেন, আনিসুজ্জামান, অনন্ত সিংহ, প্রত্যেকেই আমার মনে হচ্ছে এদের অনেক কথাই নিঃশব্দ থেকে গেছে। অনেক কথার অভিপ্রায়কে শুভবোধের মাটির তলায় চাপা দিয়েছেন। এইসব শব্দ করুটি হয়তো মাটি খুঁড়ে বের হবে না কোনোদিন। এই আখ্যান লিখতে গিয়ে আমি জেনেছি যতটা, তার অনেকটাই লিখতে পারিনি নীতিবোধের কারণে। এখন আপনারা যারা ওরাল হিস্ট্রি নিচ্ছেন, গবেষণা করছেন, তার মধ্যে কতটা পাবেন আমি জানি না। আর যারা ওই বাংলাদেশের 1946 এর ভিকটিম কি 7 এর, তাদের তো পাবেন বলে আর মনে হয় না। তাদের অনেকেরই স্মৃতিশক্তি নেই,
আমি আকাশবাণীতে কাজ করার সময় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ করতে গিয়ে দেখলাম দেবদুলাল ভুলেই গেছে, সব কিছুই মনে করতে পারছেন না। বেলাদের ইন্টারভিউ করতে গিয়ে কিছুই পেলাম না তেমন। হুম। ঠিক সময় করা হয়নি বলে এটা হয়েছিল। আমরা যদি বেলাদেকে অনেক আগে, আমি যখন বেলাদেকে আমি করতে গিয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে, 2003 না 4, অনেক দেরি হয়ে গেছে। তার অনেক আগেই বেলাদে মানে মহিলা মহল যিনি করতেন আর কি। তো যাই হোক, এরকম ছোটবেলাটা, তারপরে আস্তে আস্তে আমি যখন বুঝতে শিখতে লাগলাম, আমি তখন দেখলাম আমাদের আত্মীয় স্বজনের মনে, অনেকের মনেই শৈশবের ওই দেশভাগের স্মৃতিটা রয়েছে। কেমন, যেমন হয়তো কেউ একজন অতিথি এসছে, দাদু জিজ্ঞেস করছে কে আইছে, আমার বললো ওই কানাই বাবু আইছেন, কানাই বাবু। কোন কানাই, দেওপাড়ার কানাই না ঘোষ কামতার কানাই? দেওপাড়া নয়, ঘোষ কামতাও নয়, এই কানাই থাকে হয়তো ভবানীপুরে, হ্যাঁ, কিংবা থাকে হয়তো গড়িয়ায়, কিংবা থাকে হয়তো সোদপুরে। কেমন, এই ঘোষ, দাদুকে এখন বলতে হবে কোন কানাই আইছে। এমন কিছু আত্মীয় আসছেন, তারা খুবই ধনী ছিলেন, বড়লোক ছিলেন, এখন একটা ভাড়া বাড়িতে কোন রকমে ছাদ ঘরের সঙ্গে থাকেন, কিন্তু ওরা বড় ঘরের লোক। এটা কি না, দত্তপাড়ার বড় সত্ত্বী মানে চক্রবর্তী, দত্তপাড়ার বড় সত্ত্বী ঘরে কেউ এসছে। তো উনি এলে পরে, উনি না পায়ের পোছাটা হাতে দিয়ে, একটা শার্ট পরা একটা ধুতি পরা ঘুরছেন, মানে কে চেয়ার এনে দেবে, উনি ওই তক্তপোষের উপরে বসবেন না, কারণ ওই চেয়ার লাগবে। দেশের বাড়িতে তার চেয়ার, উনি তখন একটা আলাদা সম্মান ছিল, সেই সম্মানটা এখানে এসেও সে আর কি খোয়াবেন না। কেমন, তো এরকম কারোর বিয়ে হচ্ছে, বিয়েতে বলা হচ্ছে, চিঠিতে লেখা হচ্ছে যে আহ, ওই স্বর্গীয় অমুকচন্দ্র অমুকের গোয়ালপাড়া নিবাসী অমুকচন্দ্র অমুকের ব্র্যাকেটে অধুনা আগরপাড়া ক্ষুদিরাম পল্লী, হ্যাঁ, অথবা ওই অধুনা মানে এখন, মানে আবার যেন চলে যাবে ওখানে আর কি। এখন কিছুদিন এই এখানে আছে, সোদপুরে আছে, কি অমুক জায়গায় আছে, ওনার বাড়ি তো ওইটা, হ্যাঁ, মানে বাংলা এই মানে পূর্ব পাকিস্তানে ফেলে যাওয়া যেটা ছেড়ে দিয়ে দিয়ে চলে এসছে। তো সবাই এই শামুকের মতো নিজেদের স্থান ও নাম, নিজেদের বাড়ির নাম, নিজেদের বংশমর্যাদা, নিজেদের সবকিছু ওরা তখনো পর্যন্ত বহন করেছে, সেগুলো আমি সব দেখেছি আর কি। কেমন, এখানে এসে যারা একটু পয়সা কড়ি নিয়ে আসতে পেরেছেন ওদের থেকে, বা পয়সা আনেননি অন্যভাবে, এখানে এসে হয়তো রোজগার হয়েছে, কিংবা প্রথম 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 প্রজন্ম, মানে এই বাঙালরা এখানে আসার পরে যারা তিন ভাবে এসছেন, তো কিছু বাঙাল যারা দেশভাগের সঙ্গে সঙ্গেই আগে থেকেই এখানে আছেন, ব্যবসাপাতি করতেন কি চাকরি বাকরি করতেন, অনেক শিক্ষিতরা ছিলেন, যারা আজ ওখানকার যারা জমিদার একটু পয়সা কড়ি বলে, তাদের প্রায়শই অনেকেরই ওদের কলকাতায় একটা আস্তানা ছিল, একটা বাড়ি বা অন্য একটা আস্তানা হয়তো ছিল। তো যারা অতটা পয়সা নেই, অত বড়লোক নয় কিন্তু শিক্ষিত, হ্যাঁ, তারা এখানে চলে এলেন, এবং তাদের ছেলেপুলেরা প্রথম প্রজন্মই পয়সা কড়ি কিছু রোজগার পাতি করেছেন, যা হোক করে অনেকেই জমি টমি কিনেছিলেন, বিঘে খানেক কি 1.5 বিঘে, মানে একটু দূরে হলেও, কলকাতা ছাড়িয়ে একটু দূরে হলেও একটু জমি জমা কিনেছিলেন, এবং কিনে একটা দেশের বাড়ির ঝুলন সাজানো। ঝুলন সাজানো মানে, আপনারা ঝুলন দেখেছেন কিনা জানি না, ছোটবেলায় আমরা ঝুলন সাজানো হতো, সেই পাথর দিয়ে একটা করে পাহাড় করা হতো, সেখান থেকে সরু একটা নদী করে দেওয়া হতো, একটা ছোট জায়গায় একটু সবুজ রঙের কিছু ঘাস টাস দিয়ে, ওটা হলো মাঠ, সেখানে দুজন খেলোয়াড়কে রাখা হতো, একটা বাড়ির ছাদে
উত্তম কুমারকে এই এরকম করে পায়রা ওড়াচ্ছে। ওই যে একটা গান ছিল না, খুব ছিল, ওই কি শোন শোন গেরোয়া খোপ থেকে বেরোয়া আকাশটা পেরোয়া যা রে যা উড়ে যা যা রে যা বলে একটা গান ছিল। সেই গানের সমান করে ঝুলন ঝুলন পুতুল বিক্রি হতো, সেই ঝুলন পুতুল ঠিক তেমন করে একটা রেপ্লিকা বাড়ি তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, একটা ছোট্ট 3.5 কাঠার একটা ছোট্ট একটা ডোবা। হ্যাঁ, এইটা হলো গিয়া পিছন পুকুর, মানে বাড়ির পেছনের দিকে একটা বাড়ি হয়েছে, তার 2টো ঘর, তারও আবার বাইরের ঘর, বৈঠকখানা। এইটা কি একটা বারান্দা, বারান্দার মধ্যে 3টে চেয়ার। হ্যাঁ, তখনও তো প্লাস্টিকের চেয়ার পাওয়া যায়নি, তখন প্লাস্টিক বেরোয়নি। একটা চেয়ার পেতে একটা ক্যাম্বিস একটা করে নিয়ে, এটা হচ্ছে গিয়ে বৈঠকখানা। আর ওইটা আবার আরেকটু ভিতরে গিয়ে পিছনের একটা হয়তো কোন রকমে একটা করে নিয়েছে, ওটা হলো অন্দরমহল। কেমন 3টে কলা গাছ লাগিয়েছে, হ্যাঁ, একটা আম গাছ, এই সব করে একটা বাড়ি করতো আর কি। হ্যাঁ, পুরো একটা বাড়ি তৈরি করে ফেলতো। তো তো সেরকম চেষ্টা করেছে কেউ কেউ, মানে দেশটাকে কিছুতেই ছাড়বে না। দেশটা, দেশের বাড়ি রক্তের মধ্যে। এবারে হচ্ছে আত্মীয়রা আসতো, আমাদের বলা ছিল, নির্দেশ ছিল যে গুরুজন এলে পরে নমস্কার করতে হয়, এসে নমস্কার করতে হয়। তো একজনকে নমস্কার করতে গেলে সবাইকেই নমস্কার করতে হতো। তো সেরকম সদস্য হতো। তো কে এসছে না, কে, গুরুচরণ ঠাব্বাই। ঠাব্বাই মানে কি? ঠাব্বাই, ঠাব্বাই মানে, আপনি তো লিঙ্গুইস্টিক্স পড়েন, ঠাব্বাই মানে কি হতে পারে বলুন? ভাবতে পারবেন না। ঠাকুর ভাই, ঠাকুর ভাই, বাবার বাবা নয়, হচ্ছে উনি হচ্ছে অমুক ঠাকুর। হ্যাঁ, ঠাকুর ভাই, বাবার বাবা নয়, ঠাকুর ভাই। ঠাকুর ভাই হচ্ছে ঠাব্বাই। এটা কে, কে এসছে না, চপলা বন্ডি। বন্ডি মানে কি? বন্টি। হুম, বন্টি, টটা পূর্ব বাংলায় অধিকাংশ সময় ড হয়ে যায়, টটা বন্টি, সেটা হয়ে যায় ভৈন্ডি। হ্যাঁ, সেটা হয়ে যায় ভৈন্ডি। তা এইরকম যে দেশের বাড়ির যে, এটা কি বলবো, আসলে পরে সকালবেলা এসছে, আমাদের বাড়ির কাছে ছিল আরজিকর হাসপাতাল। আরজিকর হাসপাতালে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আরজিকর হাসপাতালে দেখানো হয়েছে, পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ে প্লাস্টার করার পর আবার 1 মাস পরে কি 1.5 মাস পরে প্লাস্টার কাটবে, তখন আবার যেতে হবে। 1.5 মাস নির্বিঘ্নে আমাদের বাড়িতে থেকে গেল, কোনো ব্যাপার না। আমার বাড়িতে 1.5 মাস পরে কাটাবে, বাড়িতে থেকে গেল। সে আমার মনে আছে, তখন বলছে যে আমার ঠাকুমা বলছে কি, তবু বাসায় আমার হীরা কত থাকছে, কত থেকে কত, কত থাকছে। কোন মেলার সময় ওদের বাড়ির কাছে একটা মেলা হতো, সেই মেলার সময় 7 দিন 8 দিন গিয়ে থাকতো আমার বাবা টাবারা। তো এখানে দিব্যি 1 মাস রয়ে গেল, কোনো ব্যাপার ছিল না। এরকম সব ছিল। তো এগুলো সব পূর্ব বাংলার স্মৃতি, মানে এগুলো তখনও ছাড়তে পারিনি, তখনও সেই শহুরে মূল্যবোধ গুলো একেবারেই আসেনি। তো এইসব, দুপুরবেলা কেউ এসছে 11টার সময়, সকাল 7টায় 7:30টায় এসছে কোনো একটা কাজে, হয়তো নেমন্তন্ন করতে এসছে। দুপুরে না খেয়ে তো যেতে পারবে না, এসেছে মানে দুপুরে খেয়ে যাবে। এরকম দুপুরে অনেকেই খেত। আবার দুপুরে খেতে গেলে ব্রাহ্মণরা যখন খেতে বসছে, তখন জলটা, জলের গ্লাসটা ডান হাতে ধরতো না, এই বাঁ হাতে ধরতো না, কারণ বাঁ হাতটা এঁটো হয়ে যাবে। কি মুশকিল! আমার বাড়িতে যখন টেবিল এলো, আমি আমার বাড়িতে কিভাবে আস্তে 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 ট্যাবুগুলো ভাঙে। আমার বাড়িতে যখন টেবিল আসে, আমার বোনের বিয়ে হবার পর জামাইরা যখন এসছে, তখন বাড়িতে টেবিল এসছে।
টেবিলের গল্প পরে বলছি। যখন খেতে বসেছে, সব মেঝেতে যখন খেতে বসেছে, তখন জলটা ধরছে ডান হাতে, বাঁ হাতে ধরছে না, কারণ ঠোঁটের সঙ্গে গ্লাসের সংস্পর্শে গ্লাসটা এঁটো হয়ে যাবে, ফলে বাঁ হাতটাও এঁটো হয়ে যাবে। ওই বাঁ হাতটা দিয়ে এবার কাউকে যদি ধরতে যাই, এবার যদি মোহনবাবুকে ধরতে গেলে মোহনবাবু এঁটো হয়ে যাবে, তখন মোহনবাবুকে স্নান করতে হবে। তো ডান হাত দিয়ে ধরবে না, খেতে বসে কথা বলবে না, খেতে বসে কথা বলতে নেই। আমি পরবর্তীকালে পুরোহিত দর্পণে দেখেছি যে খাওয়ার কি কি নিয়ম আছে না আছে, পুরোহিত দর্পণে এরকম অনেক কিছুই আছে। হ্যাঁ, এমনকি ওই মানে এটা ওই ইয়ে, আপনারা কেউ মশালা, আপনাদের এখানে মুসলিম আছে কেউ কেউ, কজন আছেন? আপনারা কেউ মশালা মাসাইল পড়েছেন? হ্যাঁ, মশালা মাসাইল মানে মাসাইল মানে মশালা যেগুলোকে বলে মশালা, সেই মশালা মাসাইলেতে সেটা হচ্ছে কি কি করণীয় কি কি করণীয় নয়, আল কোরআনে যতটা আছে তার চাইতেও বেশি হচ্ছে নিজেদের কল্পনা প্রসূত, অনেকটা বাড়ানো। তো ওখানে বিবাহের রাত্রে স্ত্রীর সাথে কি কথোপকথন করা উচিত সেটাও মাসাইলের মধ্যে আছে। হ্যাঁ, এবং বিয়ের প্রেমপত্র, সে প্রবাসী থাকলে পরে তার কিরকম শালীন প্রেমপত্র লিখতে হবে, হ্যাঁ, তারও উদাহরণ ওর মধ্যে আছে। আমাদের পুরোহিত দর্পণেও আছে দাম্পত্য ক্রিয়া কি করে করতে হবে, কোন কোন দিন শ্রীমিলন সম্ভব, কোন কোন দিন সম্ভব নয়, কোন কোন দিন উপবাস, এই সবকিছু পুরোহিত দর্পণের মধ্যে থাকে। সেইখানেও খাবারের নিয়মে কি কি হচ্ছে, কোন দিকে মুখ করে খেতে বসতে হবে, সেখানে কথা বলতে নেই। সুতরাং যেহেতু বাক্যালাপ করতে হবে না, কথা বলতে নেই, ওই জন্য কি করতো, খেতে বসেছে, ধরুন কাঁসার থালা আর কাঁসার বাটি হয়তো দেয়নি, তখন কাঁসার থালাটাতেই একটু ঠং 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 করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তখন কেউ আওয়াজ করলো, মানে কি চাই আর কি, কি হলো, তখন বললো মানে একটা আওয়াজ করছে মুখ থেকে করে, মানে মূকাভিনয় দেখাবে ডাল দিতে হবে, কিংবা মূকাভিনয় দেখাবে ভাত দিতে হবে। হ্যাঁ, মানে অল্প কিছু ভাত দিতে হবে, ভাত কথা বলবে না, কথা বলতে পারবে না। এই যে এই ধরনের ব্যাপারগুলো ছিল, কথা বলছে না। গন্ডুস, হ্যাঁ, গন্ডুস হচ্ছে 5 রকমের বাতাস আছে। হুম, পান, অপান, সমান, উদান, ব্যান। কেমন? আচ্ছা, 5 রকমের বাতাস আছে। বায়ু ওই যে বায়ু পিত্ত কফ, হ্যাঁ, সেরকম বায়ু কত রকমের আছে। পিত্ত সেটা এতে ওই যেটা ইউনানি মতে, যেটা ইউনানি আর এখানে আয়ুর্বেদ ওখানে মিলে গেছে অনেকটা। তবে এইখানে এই বাতাসের যেগুলো আছে তারও আলাদা আলাদা ব্যাপার আছে, এইসব করতে করতে হতো। এগুলো আমি দেখি, যেগুলো সব বামনাই বলে। এবং আশ্চর্য লেগেছে, এটা আমার এক আত্মীয়র বাড়িতে দুর্গাপুজো হতো, সে কলোনিতে থাকতো, রিফিউজি কলোনি, জবরদখল কলোনি। সেই পণ্ডিত মানুষ, তিনি ছিলেন আনন্দবাজার পত্রিকার প্রুফ রিডার। আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন দেশভাগের আগে থেকেই। তিনি একজন পণ্ডিত মশাই, কাব্যতীর্থ। তিনি, তার বাড়িতে দুর্গাপূজা হতো, সেই দুর্গাপূজায় আমরাও যেতাম। সেইখানে একবার নিমন্ত্রিত হয়েছেন কয়েকজন বিখ্যাত সাংবাদিক, তার মধ্যে আছেন অশোক সরকার, যিনি আনন্দবাজারের তৎকালীন সম্পাদক, অভিক সরকারের বাবা, হেমেন্দ্র ঘোষ হিতবাদী পত্রিকার সম্পাদক ছিলেন, আরো কে ছিলেন মনে নেই। আমি তখন নিতান্ত ছোট, আমি তখন ঠাকুরমার সঙ্গে ওখানে গিয়েছি ওদের বাড়িতে। হঠাৎ এইসব ওনাদের জন্য আলাদা একটা
উঠোনে শামিয়ানার মতন খাটিয়ে ওদের বসার জায়গা করা হয়েছে এই বিশিষ্ট অতিথিদের। কিন্তু যখন খেতে দেওয়া হলো, এক পংক্তিতে দেওয়া হলো না, বলা হলো যে আপনারা এইখানে বসেন। মানে ওরা, যেহেতু ওরা কেউ ব্রাহ্মণ ছিল না, আপনারা এইখানে বসেন। রিফিউজি হয়ে যাওয়ার পরেও এই বামনাইটা যায়নি। এমনকি এটা খাওয়ার অভ্যেস। আপনাদের কোনো এই নিয়ে কোনো পেপার হয়েছে কিনা জানি না, পূর্ববঙ্গীয়রা আসার পর ভাষার যে একটা পরিবর্তন হয়ে গেল, অনেক কলকাতাইয়া ভাষা বলে যেটা, সেটা উধাও হয়ে গেল একেবারে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, বেনেরা অল্প কিছু সংরক্ষণ করে রেখেছে অনেকদিন ধরে। আমার একটা উপন্যাস আছে অবন্তীনগর বলে, হুম, যে এটা বঙ্কিম পুরস্কার পেয়েছিল অনেক আগে, 2006 সালে। তো সেইখানে আমি বেনেদের ভাষাটা, মানে কলকাতাই ভাষা যেটা লিখেছি, কলকাতাই ভাষাটা এখানে একদম নষ্ট হয়ে গেল আর কি। এখন আর কেউ বলে না কালকে দুপুরে আসি, সে ওই ট্যাস্কিটা না নেই তাহলে কি হবে, বাস্ক 3 বাস্ক লজেন্স পাঠিয়ে দিস আমার বাড়িতে। হ্যাঁ, তো ম্যাটেনিং সিনেমাতে এটা করতে হবে। হ্যাঁ, তো এইরকম আর কি। হ্যাঁ, আগরদম্বা, ইয়ের উপরে ঝাঁটার কাঠির উপরে আলুর দম, এরকম নানান রকমের কথাগুলো, নিটপিটে, এইসব শব্দগুলো চলে গেল। হ্যাঁ, ভোকাবুলারিতে কলকাতাইয়াটা নেই। ঠিক তেমন করে খাওয়াটা একটা চেঞ্জ, পরিবর্তন হয়ে গেল। বিয়ে বাড়িতে আমি ছোটবেলায় আমার একটা ছোট পিসিমার বিয়েতে আমি কচুর তরকারি খাওয়াতে দেখেছি। কচুর তরকারি, কচুর তরকারি, মাছের মাথা দিয়ে। হ্যাঁ, বিয়েটা দিনের বেলায় খাওয়ানো হতো। দিনের বেলায় বিয়ের এটা বউ ভাতের খাওয়াটা যেটা, সেটা দিনের বেলায় খাওয়া হতো। নতুন বউ এসে সবার পাতে একটু একটু করে ভাত দিত, একটু করে ঘি দিত, আর এই হতো। সেই দুপুরবেলায় কচুর তরকারি হয়েছে। তারপরে কি বলবো, ওই করলা টরলা দিয়ে কি একটা ওই মটরের ডাল হতো। হ্যাঁ, তারপরে মাছের পাতুরি হতো। হুম, ওইসব হতো। তো এইসব খাওয়া দাওয়া গুলো, তখন আমাদের ওই লুচি টুচি এইসব ছিল না তো, মানে বাঙালরা অত লুচি বা এই ধরনের কিছু খেতে পারতো না। ডালই তো ছিল না। হ্যাঁ, ডালই ছিল না। একটা এরকম ছিল, এইসব যখন বলতো আমি শুনেছি আমার আমার দাদুকে নেমন্তন্ন করে বলা মানে মানে তখন ডালটা, এই আপনারা সত্যজিৎ রায়ের আগন্তুক দেখেছেন তো? আগন্তুকে যদি ভালো করে দেখেন, সেখানে দেখবেন যখন জিজ্ঞেস করছে আগে ডাল না আগে মাছ, কেউ বলছে আমি আগে ডাল, কেউ বলছে আমি আগে মাছ। বাঙালরা পরে ডাল খায়। কেন? না, সেখানে ডালটা খুব একটা পাওয়া যায় না। ডালটা দেশে ওখানে ডাল হতো না। খেসারি ডালটা কোন রকমে হতো, অন্য কোনো ডাল হতো না। কেমন, ছোলার ডালকে বলতো বুটের ডাল। হ্যাঁ, আর ওই এদিক থেকে আসছো, বিহার পশ্চিম থেকে আসছো, গঙ্গা পার হবে, তারপরে উম, ইছামতি পার হবে, মেঘনা, পদ্মা, এইসব পার হয়ে ওদের সে ডাল, মানে খুব দুর্মূল্য, মানে খুব জিনিস। আলুটাও কম ছিল, ফলে মেটে আলু। আর টমেটোর কথা তো ছেড়েই দাও, ওটা তো বিলাতি বাইগন। এখনো এখানে অনেকে বলে বিলাইতি, মানে বিলাইতি বলে, মানে বিহারিরা উত্তরপ্রদেশে টমেটো বলে না, বিলাইতি বলে। আর আপনারা যারা বটানি পড়েছেন তারা জানেন যে যে ক্লাস যেটা আর কি, গোত্র আর কি, বেগুন আর টমেটো একই গোত্রের আর কি। হ্যাঁ, তো এই জন্য ডালটা, আমাদের ওখানে ডালটা হলে পরে ভালো। আমি শুনেছি স্নেহাংশু আচার্যর বিয়েতে, স্নেহাংশু আচার্যর বাবার নাম ছিল সূর্যকান্ত আচার্য। সূর্যকান্ত আচার্যর বাড়িতে নাকি আমার দাদু কিছুদিন গৃহশিক্ষক ছিলেন। হুম, সেই 1-1.5 বছর দাদুর কাছে শুনেছি। এগুলো তো আমি লিখে রাখিনি,
এগুলো সব রাখার মতন। ওদের বাড়িতে কি খাওয়া হতো, দাদুকে কি খেতে দিত স্নেহাংশু আচার্যর বাবা, সেখানে দাদু খুব বড়াই করে বলতো 3 রকমের ডাল। হ্যাঁ, তো 3 রকমের ডাল হতো ওদের বাড়িতে। কোনো বিশেষ করে কোনো অনুষ্ঠান হলে 3 রকমের ডাল হতো। ছোলার ডাল হতো, ছোলার ডাল মানে বুটের ডাল হতো, বুটের ডালটা তো দারুণ জিনিস। তো এরকম ছিল আমাদের ছোটবেলায় যেসব বাঙাল আমরা, আপনাদের এখানে কোনো পেপার হয়েছে কিনা জানি না, হারিয়ে যাওয়া গালাগালি, হ্যাঁ, মানে যেগুলো বকাবকি করা হতো, যে বকাবকি গুলো কলকাতায় মানে পশ্চিম বাংলার গালাগালির ভাষা, গালাগালি নিয়ে পবিত্র সরকার প্রথম একটা কাজ করেছিলেন। হ্যাঁ, পরে অভ্র যে কাজটা করেছে সেটা আমি দেখেছি। তো স্ল্যাং সেটা ঠিক এই জিনিস নয়, এটা পার্টিশন স্টাডিজ এর মধ্যে এটা আসতেই পারে। তো সেগুলো আমি এগুলো কিছু কিছু, যেমন আমি মানে কালকে রাত্রির বেলায় মনে করার চেষ্টা করলাম। যেমন হচ্ছে আমাকে কিছু হলে পরে একটু দুষ্টুমি টুষ্টুমি করে বলতে হয়, আরে ব্যাদ্দপ ব্যাদ্দপ কোটানের। ব্যাদ্দপ মানে হচ্ছে বেআদব। হ্যাঁ, এটা আরবি শব্দ। বেআদব। তারপরে হচ্ছে শতান, শতান মানে জানেন নিশ্চয়ই শয়তান। আচ্ছা, বোমপাইট, বোমপাইট কথাটা কোত্থেকে এসছে আমি জানি না, বোম্বেটে থেকে হতে পারে, আমি বলতে পারবো না। বোমপাইট, হ্যাঁ। আচ্ছা, আবরাইদগা, আবরাইদগা মানে যার বোধ বুদ্ধি কম। আবরাইদগা মানে বরাদ্দ, আমার মনে হয় এর পেছনে বরাদ্দ শব্দটা আছে। আর বরাদ্দটা মানে এটা হচ্ছে মানে কোনটা কার বরাদ্দ মানে একটা বোঝা আর কি। হ্যাঁ, আবরাইদগা, আবরাইদগা মানে গা মানে হচ্ছে দ্যাট পার্সন। হ্যাঁ, আদৈর গা মানে যে আদর করতে ইচ্ছে করে, আদৈর গা। বান্দর গা মানে বাঁদর, বাঁদর, বাঁদরটা, দ্যাট, দ্যাট বাঁদর, দ্যাট মাঙ্কি, সে হচ্ছে বান্দর গা। আদৈর গা হচ্ছে দ্যাট, দ্যাট লাভলি। হ্যাঁ, আদৈর গা। আচ্ছা, সেরকম কিছু এটা হলো পরে ওই ওইটা ওইটা আরে দেশাই ওই গ্যালাসটা আরে দে লই যায়। ওটা কোথায় আমি পাচ্ছি না তো। বেকুফ, ওই তো এরকম বেকুফ। বেকুফ মানে হচ্ছে বেয়াকুফ। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম আছে। বেতুরি ব্যাত, বে তরিবাত, বে তরিবাত, কেমন এরকম প্রচুর আরবি ফার্সি শব্দ আমাদের পূর্ব বাংলার গালাগালির মধ্যে, বকাবকির মধ্যে ছিল। হারমাইত, হারমাইতটা হারমাত থেকে এসছে বোঝাই যাচ্ছে, হারমাইত। ঠিক তেমন করে আবার মানে উচ্চ বর্ণদের কিছু বিশেষ গালাগাল ছিল, সেগুলো হচ্ছে কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, সেটা এখানেও আছে কুষ্মাণ্ড। আরেকটা ছিল গর্ভস্রাব। হ্যাঁ, আরেকটা ছিল আমার দাদুর একটা গালাগাল ছিল, এরকম কয়েকটা গালাগাল ছিল, সেটা আমার রাগ করে দাঁড়া র, র আইতাছি, র র মানে রসো, রসো আইতাছি। চিকন ছিপা দিয়া, ধইরা চিকন ছিপা দিয়া, ছিপা মানে বেদ, চিকন ছিপা দিয়া আপাদবস্তক পিটাইয়া, নাকের মধ্যে ছিদ্র কইরা কড়িকাঠের লগে ঝুলাইয়া পিটাইয়া, পিটাইয়া ফেলাইয়া মারাইয়া চোখ দিয়া নাড়ি বুড়ি বাই করিয়া দেবো। হ্যাঁ, বিরাট ব্যাপার। চিকন শিপা দিয়া আপাদমস্তক পিটাইয়া, নাকের মধ্যে ছিদ্র কইরা কড়িকাঠের লগে ঝুলাইয়া নাবাইয়া পাড়াইয়া চোখ দিয়া নাড়ি বুড়ি বাই করে দেওয়ানের কাম। কেমন, তো এই যে এইটা চলে যাবে। তো আমি বললাম তো যদি এখন রেকর্ড থাকবে তো থাকলো, মানে এই গালাগালটা আমি এখানে রাখতে ভুলে গেছি, এর মধ্যে নেই। আমার এটা লেখা হয়নি, এরকম অনেক কিছুই লেখা হয়নি। তারপরে এই যে এইগুলো, এই ছোটবেলা থেকে যে এগুলো শুনেছি, আমি তখনও ভাবিনি যে এগুলো রেকর্ড রাখা দরকার। আমার এটা কখন মনে হলো, 1991 সালের শেষে যখন নাকি 92 সালের প্রথমে যখন আমাকে রমাপদ চৌধুরী বললো আপনাকে একটা উপন্যাস লিখতে হবে, তখন কি লিখি কি লিখি করতে গিয়ে এটা আমার মনে হলো, আমি চতুষ্পাঠী লিখে মনে হলো
চতুষ্পাটিতে তো শেষ হলো না, এবার আমাকে আরো কিছু অনেক আছে লিখতে হবে। তো সেরকম ঠাকুরমার কথা কিছু বলি। আমি ঠাকুরমার চপলা বন্ডি, দই মানে দধি বন্ডি, ইত্যাদি ইত্যাদি, সরলা বন্ডি, প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে। এগুলো কিছুই এখানে আর যায়নি। কেউ বাল্য বিধবা, কেউ হয়তো স্বামীকে দেখেইনি, কেউ হয়তো 3 মাস দেখেছি, কেউ হয়তো সামান্য পড়াশুনো করতে গিয়ে পরিবারের পারিবারিক কারণে অসুবিধা যেমন আমার ঠাকুরমাই তো। আমার ঠাকুরমা যখন আমার একটু একটু পড়তে পারতো, আমি বলি, ঠাকুরমা তুমি কত অব্দি পড়েছিলে? বলে ওই ঘোড়ায় মানে ঘোড়া ঘোড়ার পড়ে গেল ওই অব্দি পড়ছি। তার মানে হচ্ছে ঘোড়ায় চড়িল আবার পড়িল। হ্যাঁ, এটা তখন বর্ণ পরিচয়টা পূর্ব বাংলায় বিশেষ ছিল না। মদনমোহন তর্কালঙ্কারের যে বইটা ছিল বাল্য শিক্ষা, বাল্য শিক্ষাটার বেশি চল ছিল পূর্ব বাংলায়। আর বাল্য শিক্ষায় আছে ঘোড়ায় চড়িল আবার পড়িল। হুম, আকার ওকার, ওকার অব্দি, তারপর উকার টুকার আর অত শত আর ঠাকুমা পড়েনি। হ্যাঁ, তো ওই বলেছিল যে যখন দাদু লেখাপড়া শেখাচ্ছিল, তা তখন আমার ভাসুর ঠাকুর মানে আমার দাদুর বড়দা বলেছিল, এই স্কুলের ছ কে লিখছে? স্কুলের ছ, স্কুলের ছ মানে হচ্ছে ছাপার অক্ষরের ছ বর্গীয় জ, আর এগুলো আর হাতের লেখার ছ বর্গীয় জ একটু আলাদা হয়, দেখতে একটু আলাদা হয়। যেগুলো ছাপার অক্ষরের ছটা ওটা হচ্ছে স্কুলের ছ। স্কুল্লা স্কুলের ছ, স্কুলের ছ কে লিখছে? তখন বুঝতে পেরেছে ইত্যাদি। তখন বলেছে সকল সকল পাথরই যদি শালগ্রাম হয় তো বাটনা বাইটবো কিসে, তাই না? সব যদি স্কুলে যায় তো কে রান্না করবে? তো সব পাথরই যদি শালগ্রাম হয় তো ইয়ে হবে কি আর? সেরকম ঠাকুমা সেই জন্য আর বেশি পড়তে পারেনি, তবে অক্ষর জ্ঞান ছিল। এরকম সব ছিল যে এগুলো এই এই ধরনের প্রবাদের মধ্যে নেই, বা প্রবাদ প্রবচনের বইতে ওই যে লং এর বই, যে বইটা প্রবাদ, জেমস লং এর যে বইটা প্রবাদ কি যেন, সমগ্রতি অ আ দিয়ে সব শুরু আছে, প্রবাদ প্রবচন, ওর মধ্যেও নেই। বরুণ 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 চক্রবর্তী যে কালেকশনটা, তার মধ্যেও আমি পাইনি। যে কচুপাত, হ্যাঁ, ওর মধ্যে অনেকগুলোই নেই। হ্যাঁ, আর ওগুলো হারিয়েও গেছে বোধ হয়। হ্যাঁ, পূর্ব বাংলায় রেখেছে ওরা, ওদের যে সব বইগুলো আছে, অনেক বই আছে তো পূর্ব বাংলার ওখানকার ওই ওদের যেটা মানে সাহিত্য একাডেমি আর কি, তারা অনেক কাজ করে গেছে তো, একসময় প্রচুর কাজ করেছে তো। তো সেখানে আছে কচু পাতা দিয়া, এই যে ঠাকুমা বলতো আহ কি যেন, রূপ নাই মাগি রূপের জন্য কাঁদে, কচু পাতা দিয়া মাগি খোপা ডাঙর করে। হ্যাঁ, আমার জ্যাঠামশাই বলতো, না না আমি যাইতাম না, আমি মরাও পড়াইতাম না, চিড়াও খাইতাম না। মরা পোড়াতে গেলে চিড়ে খাওয়ানো, তো আমার চিড়ে খাওয়ার দরকার নেই আর কি। হ্যাঁ, আরে কি হলো, আমি তোরে জিগাই আমি করুমনি, গরুরে জিগাই আমি হাল চষুমনি, গরুকে জিজ্ঞাসা করে কি আমি ওকে মানে গরু তুই হাল চষবি, তারপর আমি ওকে হাল চষতে বলবো? হ্যাঁ, এই সমস্ত ছিল। এগুলো কোথাও পাবেন না, যেগুলো বলছি যে অঙ্গ লিখতে পোঙ্গা ফাটে কি যেন, অঙ্গ লিখতে পোঙ্গা ফাটে নাম রাখছে গঙ্গাপদ। হ্যাঁ, তো এই সমস্ত এই এইসব পোঙা বা এই ধরনের এগুলো কেউ অশ্লীল ভাবতোই না, এগুলো কখনো মনেই হয়নি। তো বঙ্কিমচন্দ্রেরই তো মনে হয়নি, তো ছেড়ে দিন না, তাই না? এই পোঙা বলেনি তো, মাগির কথাটা তো অক্লেশে বলেছে, অক্লেশে। এই নিয়ে কোনো সমস্যা হয়নি তাদের। আমরা কিভাবে কিভাবে এগুলো হচ্ছে, দেখুন কেন ঝি এখন আর বলবো না বাবা, কর্ম সহায়িকা। হ্যাঁ, ঝি তো কত সুন্দর শব্দ, দুহিতা থেকে এসেছে। দুহিতা দুহিতা মানে নিজের মেয়ে তো ঝি, মায়ের ঝিয়ে ঝগড়া, মায়ের মেয়েতে ঝগড়া, সেই ঝিকে আমরা খারাপ করে দিলাম। হ্যাঁ, আর কতগুলো শব্দ, ভালো শব্দকে খারাপ করে দিলাম। হ্যাঁ, খবর কাগজে হচ্ছে ওই ইয়ের করার অভিযোগে
উৎপীড়ন করার অভিযোগে 3 রোমিও গ্রেপ্তার। আরে রোমিওর মতন ক্যারেক্টার হয় নাকি? তা রোমিও আরে এক হয়ে গেল। হ্যাঁ, যারা টিজার ও রোমিও হয়ে গেল সে। এরা সব বলে দিচ্ছে, আমরা সব মেনেও নিচ্ছি। যেমন সব মেনে নিলাম। এখন কতগুলো শব্দ ব্যবহার করার সময় তো আঙুল ভাবি শালা, মানে মহা মুশকিল অনুপ্রেরণা শব্দটাই তো আমার মহা মহা মুশকিল হয়ে গেছে। আমি যতটা পারি ওই শব্দটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, তো মানে কি করব আর কি, মানে মহা মুশকিল হয়েছে, শব্দগুলো এইভাবে সব নষ্ট হয়ে যায়, তার মানে পাল্টে যায়। তো এই সমস্ত আছে আমাদের একটা প্রবাদ, সেটা খুব সহজে বলতো। হ্যাঁ, আরে কোন সংস্কৃত জাদু বলতে যে একটা সংস্কৃত শ্লোক আছে, মানে যারা যারা আরম্ভটা খুব জোরে করে কিন্তু লঘু ক্রিয়া হয় আর কি, বজ্রারম্ভে লঘু ক্রিয়া। হ্যাঁ, সেটা একটা 2 লাইনের শ্লোক আছে, ছেড়ে দিন, খুব সহজে সেটা বলতে ধর ধর হাগানাই ঠ্যাটঠেরি আছে। হ্যাঁ, মানে কমোডে বসেছে, আওয়াজ হচ্ছে দুর্দান্ত, এটা ওটা সেটা হচ্ছে, কিন্তু পায়খানাটা হচ্ছে না। তো সেইভাবে যে সোজাসুজি বলে দেওয়া খুব সহজ, একেবারেই অশ্লীলই মনে হবে না, খুব সহজে বলা হয়। হ্যাঁ, একেবারে সহজে, এটা কোনো ব্যাপার ছিল না আর কি। আমার এই মানে একবার বইমেলায় এর সঙ্গে, মানে মহাশ্বেতাদির সঙ্গে দেখা হচ্ছে। আমি মহাশ্বেতাদি আমার বেশ ভালোবাসতেন এক সময়। আমি যাচ্ছি ওর সঙ্গে দেখা, না থাক বলবো না। তো না, ও ও তখন বলছে দাঁড়া, পরে আবার আঙ্গুল দেখালো, বুঝতে পারছি না কি বলতে চাইছে, দাঁড়া দাঁড়া আমি মুতবো। হ্যাঁ, তো এই যে সহজে যেটা বলছেন, তো সেটা আর কি। তো যাই হোক, এইবারে করব কি করব আর কি, আমি উম, ছোট এটা হলো ওখান থেকে আমার বাবা একটা জমি কিনলেন। আমি বললাম না যে তখন যেটা ছিল আর কি, একটা দেশের বাড়ি, একটা জমি কিনেছিলেন, নিচু জমি। আমার বাবা, আমার বাবার মামা, আরেকজন আত্মীয় মিলে আর বিরাটিতে একটা জমি কিনেছিলেন। একটা ভালোই 5-6 বিঘে জমি কিনেছিলেন, নিচু জমি, সেটা ভাগাভাগি করে নেবে। ওটা পুকুর কাটিয়ে সেটা জমিটা হবে। সেটা বাবা বাড়ি করবেন বলে আমরা কলোনিতে কিছুদিন আমরা বাসা ভাড়া নিলাম, একটা কলোনিতে, জবরদখল কলোনিতে, যারা কলোনি তৈরি করেছে সেইখানকার, ওখানে গিয়ে আমরা ভাড়া নিলাম, মানে ওদের বাড়িতে থাকতে লাগলাম। বাবা ওখানে বাড়িটা করতেন, তখন আমি কলোনি জীবনটা দেখলাম। সেই যে কলোনি জীবন, সেখানে আমি দেখেছি কলোনিতে, সেটাই আমার এখানে অনেকটাই আছে। তো সেই কলোনি জীবন যেখানে আছে, আহ তো একটা জিনিস দেখেছি যে কমিউনিটি লিভিং। হ্যাঁ, তো পাশের বাড়িতে একটা সময় বললাম না ওখানে কি জাত টাত হ্যান ত্যান গুলো সব ছিল, এখানে এগুলো সেটা ভাঙতে লাগলো কলোনিতে এসে। হ্যাঁ, মহিলারা সবাই যে যার মতন পাচ্ছে একটু আধটু করে রোজগার করতে শুরু করেছে, সেটাও আমি ওখানে দেখতে পেয়েছি। জল এক ভাগাভাগি করে খাওয়াচ্ছে থাকাটা। হয়তো আমার বাড়িতে টিউবওয়েল করতে পারিনি, ওদের বাড়িতে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের জলটা কিন্তু আমরা সব আর কি ব্যবহার করছি অক্লেশে, কেমন, কোনো অসুবিধা হচ্ছে না। আমি একটুখানি বলছি, কলোনি এখানটা বোধহয় একটুখানি আছে, অল্প সামান্য একটু, যে হ্যাঁ, একটা মিটিং হবে, সেখানে ওই হরিসভার খিচুড়িতে অনেকেই অসুস্থ। পাশের পাড়ার মদন সাহার করাত কল, অষ্টপ্রহর হরিনামের পর খিচুড়ি খাইয়েছিল, কলোনির অনেকেই খিচুড়ি খেতে গিয়েছিল। সাহাবাড়ির খিচুড়িতে বাদাম কিশমিশ ইত্যাদি থাকে বলে এই খিচুড়ির খ্যাতি আছে। বিনা পয়সার খিচুড়ি, শেষ পাতে আবার বোঁদেও ছিল। কলোনির অনেকেরই তাতে কলেরা হয়ে যায়। এখন কলেরা বলে না আর, কলেরা হতো শিয়ালদা, ধুবুলিয়া, গয়েশপুরের ক্যাম্পে। আর এখন এটা করা হয় আন্ত্রিক। এই আন্ত্রিকে কলোনির অনেকের দাস্য বমি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, কয়েকজনের হলো। এবারে
ব্যোমকেশ মানে ওখানকার যে সেক্রেটারি, সে ওখানে একটা ভালো ঘর পেয়েছে। কেন না, তার পয়সা ছিল বাংলাদেশ থেকে, মানে পূর্ব পাকিস্তান থেকে সে কিছু পয়সা করে নিয়ে আসতে পেরেছিল। এবং তাকে এই যে কলোনিটা যেটা হয়েছে সেখানে একটা মার্টিন রেল ছিল, ওই মার্টিন রেলের একটা ছিল, ওই গেট লক, গেট ওঠাবে ওই যে দমদম রোড দিয়ে যাবে তো ট্রেনটা ওপারে যাবে, সেখানে একটা চাতাল ছিল। সেই পাকা বাড়িটা ও পেয়েছে। হ্যাঁ, সেই পাকা বাড়িতে ওইখানেই কিন্তু কলোনির এই মিটিং ফিটিং গুলো প্রথম দিকে শুরু হচ্ছে। সেইখানেই সব মিটিং হচ্ছে। কেমন, এইখানে যে মিটিং গুলো হয়, মিটিং এর কি এজেন্ডা কি? সেই এজেন্ডাটা হচ্ছে ছাগল সমস্যা। সবাই যে যার মতন ছাগল ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ছাগল ছেড়ে দিলে এর বাড়ি রে। তা তখন সবচেয়ে মুশকিলটা হচ্ছে, তখন নাইলনের ভীষণ দাম, নাইলন শাড়ি। হ্যাঁ, এত দাম, যার জন্য একটা ছড়া ছিল, নাইলন শাড়ি পাইলট পেন উত্তমের পকেটে সুচিত্রা সেন। হ্যাঁ, নাইলন শাড়ি আর পাইলট পেন দুটোই দামি, যেমন উত্তম কুমারের পকেটে সুচিত্রা সেন। হ্যাঁ, তো সেরকম একটা ছড়া, ছোটবেলার ছড়া। উম মানে আপনাদের বাবারা শুনেছি। হুম। তো সেই যে ওই 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 নাইলনের শাড়ি চিবিয়ে খেয়ে ফেলেছে, চিবিয়েছে একটা ছাগল, বিরাট অপরাধ। সেই জন্য হবে এই যে পুকুর পাড়, এই যে পুকুর, এজমালি পুকুর, ওখানে সবাই স্নান করে। এবারে সেখানে মেয়েদের জন্য একটা পৃথক ঘাট কি করা যায় না? তো এইগুলো হচ্ছে কলোনির তখন জীবন্ত সমস্যা। হ্যাঁ, এই কলোনির সমস্যাগুলো সেখানে আমি দেখতাম, এই যে কলোনি ফলনি এগুলো একটা হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে, এইটা দেখে দেখে আমি বড় হলাম, লিখতে লাগলাম, লিখতে শুরু করলাম, ছোট গল্প লিখছি, উপন্যাস লিখতে হলো। চতুষ্পাঠী যখন লিখতে বললো, তখন আমি চতুষ্পাঠীটা কি নিয়ে লিখবো কিছু বুঝে উঠতে পারছি না। রমাপদ চৌধুরী বললেন যে, আমি বললাম আমি উপন্যাস লিখিনি তো কখনো। রমাপদ চৌধুরী আমাকে বললেন যে, আপনি সত্যজিৎ রায়ের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নাম বলুন তো। আমি সত্যজিৎ রায়ের কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নাম বলতে পারলাম না। তখন উনি বললেন, তাহলে আপনাকে এই হবে, আপনি যদি উপন্যাস না লেখেন আপনি ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই থেকে যাবেন, মানে ছোট গল্পকার হলে ডিরেক্টর হতে পারবেন না। আপনি যদি উপন্যাস লেখেন তবে আপনি ডিরেক্টর হবেন। তা সেই সময় আমি চতুষ্পাঠীটা লিখবো। আমি তখন কলেজ স্ট্রিট, আমি হেয়ার স্কুলে পড়তাম। তো সেখানে দেখতাম, তা কি নিয়ে লিখবো কিছু বুঝে উঠতে পারছি না। তখন আমি রিফিউজি নিয়ে লিখবো ভাবিনি। তো আমি দেখলাম একজন বেটে মতন লোক, গোড়ালি উঁচি একটা লম্বা মতো মেয়ের হাতে একটা বই দেখছে। বই ওই উনি জিজ্ঞেস করছেন, এটা তুমি কত দিয়া কিনলা? মেয়েটা বোধহয় বললো 20 টাকা বা কিছু একটা। বললো, কাল আমি এটা 10 টাকায় বেচে দিলাম। তো আজকে এসছেন কেন? না, আমি আবার 10 টাকা নিয়ে আইছি, যদি বইটা পাই। বইটার পেছনে একটা স্মৃতি আছে, আমি আর ডিটেলে যাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তো সেইখানটায় উনি বললেন যে, না, আবার ফেরত নিতে চাই। মেয়েটা বললো যে, আমি আপনাকে আবার দিয়ে আসবো, আপনার ঠিকানাটা দেন। তো সেই ভদ্রলোক তো ঠিকানাটা দিল। আমি তখন ওই ঠিকানাটা ওই ওনার কাছে চাইলাম। আমি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করলাম। সেটাই হচ্ছে, ওকেই জড়িয়েই আমি অনঙ্গমোহন লিখেছি। অনঙ্গমোহন চরিত্রটা সম্পূর্ণ তৈরি করা। আমার আমার আত্মীয়দের মধ্যেই একটু দু আনা এক আনা অনঙ্গমোহন হয়তো কেউ কেউ আছে, কিন্তু তারা কেউ এরকম প্রোটাগনিস্টিক নয়। হ্যাঁ, তো আমি তো সারদা ঠাকুরের কথা বললাম যে, ওই পংক্তি ভোজনে অভিক্ষয় অশোক সরকারকেও ব্রাহ্মণের সঙ্গে বসায়নি, যারা ওই ছোঁয়াছুঁয়ির বাতিক করেছে। আমার পিসতুত দাদা যখন আমেরিকায় থেকে ফিরে এলো, তখন বলেছে প্রায়শ্চিত্ত কর। তো এই ধরনের, আমি সেটা এদের মধ্যে দেখিনি। আর যেই ভদ্রলোকের সঙ্গে আমি কথা বলেছি, সেও যে এরকম খুব একটা নয়, তবে তিনি পণ্ডিত, তার একটা টোলও ছিল। হ্যাঁ, সেই টোল উঠে গেছে, সেই ওর কাছে আমি জেনেছি। তখন আমি সংস্কৃত কলেজে সিলেবাসটা আদ্য মধ্য ইত্যাদি সিলেবাস গুলো সব বইপত্র জোগাড় করে, আমার মনে হলো এই চতুষ্পাঠী যে সংস্কৃত শিক্ষা, আগে যে গুরুগৃহ
এখানে যে তারই রেশ এখনো অনেক দিন পর্যন্ত টিকে ছিল, সেটা নিয়েই বরং লেখা যাক। সেটা নিয়ে লিখতে গিয়ে বাট এটা যে সাকসেসফুল হবে, মানে আমি তখন এত কম, অল্প বয়স, 40ও হয়নি, তখন যে আমি ওটা লিখতে পেরেছি, সেটা আমার মানে আমি এই জন্য আজ এখনো যে বইটা টিকে আছে বলে মনে হয়। তারপরে মনে হলো যে এইটা যখন লেখা হলো, অনেক কিছু তো লেখা হলো না, তখন আমার মনে হলো যে এই ব্যাপারগুলো আগে লিখিনি। তখন আমি কি করলাম, আস্তে আস্তে আমি ভাবলাম না, এটা নিয়ে আমি লিখবো। লিখবো বলে ঠিক করলাম, ভাবলাম। কিন্তু ইতিমধ্যে আরো প্রজেক্ট এসে গেল। প্রজেক্ট বলতে কি হলো, প্রজেক্ট মানে হয়তো 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকার লোভ। মানে পুজো সংখ্যায় একটা লিখতে বলছে 25,000 টাকা দেবে, হ্যাঁ, কি 20,000 টাকা দেবে। এই যে এই জন্য কয়েকটা উপন্যাস লেখা হলো, কিন্তু আসল কাজটা হলো না। ইতিমধ্যে ট্রান্সজেন্ডার নিয়ে খুব উৎসাহিত হয়ে পড়লাম আমি। হুম। তো সেটা নিয়ে আমি প্রায় 6 বছর 7 বছর টানা গবেষণা করেছি, ফিল্ড ওয়ার্ক করেছি, এখানে গেছি, ওখানে গেছি, রিস্ক নিয়েছি। তার পেছনে আমি লেগেছিলাম অনেক দিন ধরে। তখন হলদে গোলাপটা লেখা হলো। হলদে গোলাপটা লেখার পরে আমার এই কাজটা করতে হবে, রিফিউজিটা করতে হবে, সেটা আমার ভাবাই ছিল। সেই জন্য আমি আস্তে আস্তে করে ওই রিফিউজিদের নিয়ে যেটা বলার, এটা আমি যেগুলো আমি স্মৃতিকথার কথা বললাম, এগুলো এই স্মৃতিতে যেগুলো ছিল ওগুলোকে রিভাইজ করার চেষ্টা করলাম। আর কিছু কিছু বইপত্র তো সব সাপোর্ট পেয়েই গেলাম। আর আমি ওই সবচেয়ে বেশি নির্ভর করলাম ওই নোয়াখালী সম্মিলনী, চাঁদগাঁ চট্টগ্রাম বিক্রমপুর সম্মিলনী, ওরা যখন ওদের যেটা ওই হোম ম্যাগাজিন বা হাউস জার্নাল বেরোয়, তার যেগুলো কপি টপি গুলো পেয়েছি, সেগুলো আমি ওর মধ্যে নিয়েছি, পেলাম। আমি পেছনে হাওয়া অফিসটাকে রেখেছি, হ্যাঁ, ওয়েদার কে রেখেছি। তার কারণ আবহাওয়াটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে সারা পৃথিবীর কোঅপারেশন লাগে ফোরকাস্ট করতে গেলে। যেখানে ওই মানে আরব দুনিয়াও ইসরায়েলকে নিয়মিত ডেটা পাঠায়, ইসরায়েলও আরব দুনিয়াকে নিয়মিত ডেটা পাঠায়, ইন্ডিয়া পাকিস্তানকে ডেটা পাঠায়, আবার পাকিস্তান ইন্ডিয়াকে ডেটা পাঠায়। তো তো সেই সময় এই কিন্তু ওদের অথচ মেঘ হাওয়া, এদের মধ্যে পাসপোর্ট ভিসা লাগে না, এদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা আছে। কিন্তু সেখানে কিন্তু আমাদের দেশে এখানে এরকম পার্টিশন হচ্ছে, বারবার এরকম হচ্ছে। আমি ভিয়েতনামে গেছি, নিজের পয়সায় একবার গেছি, সেই ভিয়েতনামে এমনি দেখতে। সেখানে সেই ভিয়েতনাম ইউনাইটেড হয়ে গেল। তো উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মানুষের মধ্যে তফাৎটা এবং দেশভাগ মিটে যাওয়ার পরে সেই আনন্দটা, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। একই রকম ভাবে আমি একটা ওই ভারত সরকারের একটা প্রজেক্ট, মানে একটা ইয়ে পেয়ে, মানে সহায়তায় জার্মান সরকারের একটা আমন্ত্রণ পেয়ে তিন সপ্তাহ জার্মানিতে ছিলাম। সেইখানে আমি তখন পাঁচিল ঘুরে গেছে, দুই জার্মানি মিলে গেছে, হ্যাঁ। সেই দুই জার্মানির মানুষের দেশভাগ পার্টিশন হয়ে যাবার পরও তফাৎটা কতটুকু আছে, যেটা ভিয়েতনামে বুঝতে পারিনি। 7 দিন, 7 দিন থেকে, জার্মানিতে 3 সপ্তাহ থেকে আমি বুঝতে পেরেছিলাম। দেশ ভাগ হয়েছিল এবং সেটা আমি জার্মানিতে 2007 সালে গেছি, আর ইউনিফাইড হয়ে যায় বোধহয় ওটা 95 সাল নাগাদ। তো এতদিন পরেও মানে ওদের সেইটা ব্যাকল্যাশ যায়নি, তখনো পর্যন্ত রয়েছে। এই যে যুগোস্লাভিয়া, হ্যাঁ, এই যে যুগোস্লাভিয়াটা ভেঙে গেল, 7টা খণ্ড হয়ে গেল, 7টা খণ্ড হয়ে গেল। একটা বড় দেশ, একটা সময় ছোট ছোট দেশগুলো ইউনিফাইড হয়ে যুগোস্লাভিয়া তৈরি হয়েছিল, কিন্তু সেটা 7 ভাগ হয়ে গেল। তাদের মধ্যেও নিশ্চয়ই এরকম একটা দেশভাগের বেদনা আছে ওদের মানুষদের মধ্যে। তারা এগুলো কতটুকু কাজ করছে না কাজ করছে, আমি ঠিক এগুলো আমি আর কি বলতে পারবো না। আমি জানি না কতটুকু কাজ করেছে। তবে জলের উপর পানি এটা লিখতে গিয়ে আমাকে যতটা পড়তে হয়েছে, আমি ওই উজমাকে আমি এনেছি, উজমার মুখ থেকেই আমি ইসলামের কিছু কিছু সমালোচনা করেছি। যেটা উজমার মনে প্রশ্ন এসেছে যে একটা ধর্মগ্রন্থে কেন এই সব লেখা থাকবে, কেন এগুলো থাকবে।
সেই প্রশ্ন সময়ের জন্য আমি এখানে পড়ছি না, এখানে কিছু কিছু জায়গা আমি পড়বো ভেবেছিলাম। সেই উজমা চরিত্রটা এনেছি একজন মুসলিমের মুখ দিয়ে, এটা বলাটা যহতা সোজা। আমি অ্যাজ এ ন্যারেটার, আমি কিন্তু ওই সমালোচনাটা না করলেই ভালো হয়। এইভাবে আমি উজমা যেহেতু মুসলমান ফ্যামিলিতে ওর জন্ম, ওর মুখ থেকে আমি এটা করেছি। এবং এটা করতে গিয়ে আমি দেখেছি যে ব্যাবিলন মানে ওই যেটা এখন আরব এরিয়া আর কি, তার মধ্যে যেটা ওই মধ্যপ্রাচ্য ইউফ্রেটিস আর টাইগ্রিসের মাঝামাঝি যে জায়গাটা আছে, সেইখানকার প্রাচীন ধর্মীয় বিশ্বাস, সেই প্রাচীন ধর্মীয় বিশ্বাসের সাথে ভারতীয় ধর্মীয় বিশ্বাসের বেশ কিছুটা মিল আছে। তবে ভারতীয় ধর্মীয় বিশ্বাসের অনেকগুলো মিশে গেছে বলে, অনেকগুলো দর্শন মিশে গেছে বলে একটা হচপচ হয়ে গেছে। আমাদের ঠিক সঠিক, আমরা তো একেশ্বরবাদী নই, অথচ হিন্দু ধর্ম তো একটা বিরাট একটা আমাদের নির্দিষ্ট কোনো ধর্মীয় বই নেই, ডু অ্যান্ড ডোন্ট বলে কিছু তো নেই এখানে। এক একটা স্কুল এক একটা জিনিস করে। এইখানেও আমি যে ওদের যেটা আমি বললাম, যেখানে ওই একটা নির্দিষ্ট পার্টিশন আছে, এদিকটা বেহেস আর এদিকটা দোজক, এদিকটা হেভেন আর এদিকটা হচ্ছে হেল, হ্যাঁ ওইটা তো স্বর্গ নরক। তো সেরকম যে আমাদের এখানে ওরকম ছিল না, প্রাচীন বিশ্বাসটা ছিল এরকম যে তুমি তোমার মৃত্যুর পরে তুমি শেষ হয়ে যাচ্ছ না, তুমি এই ওইখানে যাবে, ওইটা হচ্ছে স্বর্গ। একটা 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 নদী অতিক্রম করতে হবে, একটা সাঁকো আছে, ওই তুমি যদি খারাপ লোক হও তাহলে সাঁকো ভেঙে তুমি তলায় পড়ে যাবে, এবং সেখানে অনেক কুমির আছে, সাপ আছে, আছে, তুমি ওখানে মরে যাবে। হ্যাঁ, এবারে তুমি যদি ভালো লোক হও তবে ওখানে যাবে। হ্যাঁ, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, ওপারে সব আছে। হ্যাঁ, এবারে ওই স্বর্গের বর্ণনাটা সব ধর্মেই মোটামুটি রকমের এক, তবে মানে কোথাও কম কোথাও বেশি। তো কিন্তু মুশকিলটা হচ্ছে এইটা যখন হলো তা বিচার করবে কে? বিচার করার জন্য তো একটা লোক দরকার। তুমি কতটা মানে ভালো লোক কতটা খারাপ লোক এটা করবেটা কি? আমাদের এখানে সাক্ষাৎ ভগবান ঈশ্বর না করে এখানে আবার মাঝখানে জম করে দিল। আবার জম একা না করে, জম এত কাজ করবে কি করে, সেই জন্য আবার চিত্রগুপ্ত রাখলো। হ্যাঁ, তো ওইখানে আর 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 ইসলামে আল্লাহ সব করেন, উনি সবকিছু করছেন, বিচারও করবেন, সবকিছুই করবেন। তা উনি দেখে ঠিকঠাক করে আর কি মেপে পাঠিয়ে দেবেন ওধারে। তো এইখানে যে পুরনো, আমার তখন এটা মনে পড়লো, আমাদের এখানেও তো একটা নদী আছে, আমাদের যে হয় ওই যে বৈতরণী পার হয়। হ্যাঁ, একটা বৈতরণী পার, সেটা তো সেই প্রাচীন বিশ্বের সাথে এখানেও রয়ে গেছে। তাই গরুর ল্যাজ ধরে বৈতরণী পার হচ্ছে, সেই বৈতরণী পার করে দেবে। তুমি যদি পুণ্যাত্মা না হও তাহলে গরু তোমায় ছেড়ে দেবে, তুমি তখন গঙ্গায় ডুবে যাবে। সেই প্রি ইসলামিক বিশ্বাসটা সেখানে তো রয়েই গেছে। সেই করতে গিয়ে তখন দেখি আশ্চর্য ব্যাপার, আমাদের এখানে এইটা এলো আবার জন্মান্তর। তো আমি যদি জন্মান্তর হয়, আমি যদি স্বর্গ নরক হয়, আমি যদি আমি মনে করি পুণ্যাত খুব খারাপ লোক, আমি নরকে চলে গেছি। নরকে গিয়ে তো আমাকে গরম তেলে চুবিয়ে দিচ্ছে বারবার, আমি মরছি না, আবার দৌড়াচ্ছি, আবার গরম তেলে চুবোচ্ছে। তাহলে আমি কি করে অন্য জন্ম নেব? আমি স্বপ্নময়ী চক্রবর্তী, আমি কি করে গন্ডার জন্ম নিতে পারি, আবার সাপ জন্ম নিতে পারি? আমি তো এখন পড়ছি। তাহলে জন্মান্তর বিশ্বাস করলে পড়তো আমাকে আর ওই স্বর্গ নরকে বিশ্বাস করতে হয় না। আবার যদি জন্মান্তরে বিশ্বাস করি, স্বর্গ, আমি সবই বিশ্বাস করছি, আমি পাপ খণ্ডাচ্ছি, প্রয়াগে গিয়ে স্নান করে, গঙ্গাসাগরে গিয়ে স্নান করে পাপ মুক্ত হলো, এবারে আমি স্বর্গে যাব। তাহলে পরের জন্মে কি হবে? একই সঙ্গে বলছি পরের জন্ম হবে, আবার একই সঙ্গে বলছি আমার হয়ে গেল, আমার মোক্ষ হয়ে গেল, মানে আমি মানে পরমাত্মা আমার জীবাত্মা পরমাত্মায় মিলে গেল। একই সঙ্গে বলছি। একই সঙ্গে তো সবকিছু হয় না, একই সঙ্গে তো সবকিছু হতে পারে না, হয় না। তো এই ব্যাপারগুলো করতে গিয়ে আমি জাহেরি মানে প্রি ইসলাম যুগটা পড়েছি, সেখানে উজমার মুখ থেকে কিছুটা আমি রেখেছি। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে জলের উপর পানিতে যেটা মনে হয়েছে, উজমা চরিত্রটা যে বিহারি মুসলমান এবং যে দাঙ্গা শিকার,
হ্যাঁ, বিহারে যেটা কলকাতায় যেটা 46-এ যেটা হলো আগস্টে, 46-এর পরই সঙ্গে সঙ্গে কিন্তু ইয়ে তো হচ্ছিল, বিহারে হচ্ছিল। বিহার থেকে বেশ কিছু লোক তখন চলে যায়, তখন কাছের তখন যে গোলাম সারোয়ার তখন ওইখানে কিছু রিফিউজিকে মানে ওই বিহারের উদ্বাস্তুকে নিয়ে চরের মধ্যে জায়গা দেয়। সেই চরটা হচ্ছিল রাজেন্দ্রলাল রায়চৌধুরী জমিদারের চর। মানে কোনো পয়স্তি যদি হয়, নদী থেকে যদি কোনো ডাঙা ওঠে তাকে বলে পয়স্তি। সেই পয়স্তিটা মানে ওটা জমিদারের সম্পত্তি বা এখন রাষ্ট্রের সম্পত্তি। কিন্তু গোলাম সারোয়ার সেখানে রিফিউজিদের রিহ্যাবিলিট করতে চেষ্টা করেছে, তখন ওর দেশ ভাগ হয়নি। রিফিউজি মানে যারা বিহার থেকে চলে এসেছে। এইবারে তখনই গান্ধীজি গেল আর কি, তখনই ওই এটা যখন হলো তখন গোলাম সারোয়ার এই নিয়ে আপত্তি করলো, মামলা টামলা হলো, এই নিয়ে ঝগড়াঝাটি হলো। এই ব্যাপারগুলো ইতিহাস থেকেও জানে না। এগুলো আমি মানে নোয়াখালীর ওই গোলাম সারোয়ারের ভাইয়ের ছেলের কাছ থেকে শুনেছিলাম। তার নাম গোলাম হক্কানি। সে ওই ঢাকা টেলিভিশন সেন্টারের ওই নাটকের প্রডিউসার ছিলেন। গোলাম হাক্কানির কাছ থেকে আমি শুনেছিলাম। তো এইখানে সেই বিহারি রিফিউজিদের কথা আমি লিখেছি, এবং ঢাকায় গিয়ে আমি আমার দেশে যাইনি, বরং জেনেভা ক্যাম্প মানে কোথায় বিহারি মানে আর কি বিহারি রিফিউজিরা থাকে সেইখানেই আমি যাওয়ার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি। সেইখানে কিছুটা এখানে আমি লেখার চেষ্টা করেছি। আরেকটা জিনিস আমি তৈরি এখানে যেটা আছে, আমার মনে হয় আর কেউ এটা আনেনি, সেটা হচ্ছে হুসাইনি ব্রাহ্মণ বলে, মানে কিছু গুজরাটি ব্যবসায়ী আছে। এই গুজরাটি ব্যবসায়ীরা ইরানে গিয়ে ওরা ব্যবসা করেছে, এবং তারা ওই গোলাম ওই যে হাসান এবং হোসেন এদের এদের বন্ধু ছিল। সেই ব্যবসায়ী যেমন এই মোদির বন্ধু আদানি, ওরকম ওই ওখানকার বন্ধু ছিল, ওখানকার রাজার মানে হোসেন আলী কে আগে মারা গেলেন, আলী 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 পরে মারা গেলেন। হ্যাঁ, তো সে তার বন্ধু ছিল আমাদের ওই কি হুসাইন, মানে একজন 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 ভারতীয় আর কি। তারা এখনো মহরম পালন করে, তারা এখনো ইরানে বেশ কিছু আছে, ওখান থেকে কিছু লোক এখন বম্বেতে চলে এসেছে, তারা এখনো মহরম করে, তারা এখনো কিছু ওদের সঙ্গে ওরা কিছু কিছু মুসলিম আচারও পালন করে। তো এই ব্যাপারগুলো এই ক্যারেক্টারটা এখানে আছে, সেটা একটা ভালো আমার মনে হয়েছে এটা একটা ভালো জিনিস করেছি। আর আহ, শেষটা আমি যেটা করার চেষ্টা করেছি সেখানে হচ্ছে যে একটা জায়গা আছে ধর্ম বলতে, আমি ওই ধর্ম বলতে অ্যাকচুয়ালি আবরণটাই মেইন, ধর্মের ফিলোসফিটা আমরা কিছু তো দেখছি না। বাইরের আচার, কোনটা খাবো না কোনটা খাবো, কোন পোশাকটা পরবো, আমি কোন অঙ্গটা ঢেকে রাখবো, কতটা ঢেকে রাখবো, কোন দিকে মুখ করে কোন কাজটা করব, এইগুলোই হচ্ছে আচারগুলো। হ্যাঁ, আর যেখানে রবীন্দ্রনাথের আছে আছে না যে ওই আচারের বেড়া জালে যাবে না ঢাকিয়া, সেটাই হচ্ছে ওই যে শালগ্রাম শিলার যে উপরের কভারটা শালুটা, সেই শালুটা যখন শালগ্রাম শালুর তাকে ও যখন ওর ছেলের কম্পিটিটর নাতির কম্পিটিটর হয়ে যাচ্ছে, যে যে নাতিকে ইয়ে দত্তক নেওয়া হয়েছে, তার পিতৃ পরিচয় জানে না, ওরা কেউ জানে না, তার কাছেই যাবে সে আর কি ওই অঞ্জলি। তখন সেই শালগ্রামকে কি করবে, শালগ্রামকে কি নিয়ে কে পুজো করবে, এই নিয়ে তো সমস্যা হয়েছে। যারা বাংলাদেশের যারা পুরনো বিগ্রহ রেখে গেছে, তারা তো আর পুজো পাচ্ছে না, কারণ অনেকেই ওখানে অন্য মানে বাড়িতে মুসলমান বউ এসছে, মুসলমান আত্মীয় স্বজন এসছে। তো এবং মুসলমানরাও তো মূর্তি পুজো পাথর পুজো কিছু করবেন না ওদের বাড়িতে, এটা তো ধর্মে নেই। সুতরাং এই অসুবিধা হবে বলে গঙ্গার মধ্যে ওটা যখন ফেলে দিচ্ছে, তখন সেই লাল শালুটা জলের উপর ভাসছে, এবং সেখানে তার মনে হচ্ছে এটা রক্ত। হ্যাঁ, এটাই আমার গল্পের শেষ কথা। মানুষ কতটা বুঝবে আমি জানি না, এখানটা যেটা লিখেছিলাম আসলে এই। হ্যাঁ, আরেকটা কথা তো অজানা নয়, আমাদের পুরোহিত তোমার সামনেই আমায় বলল 2 দিন আগে, এই নারায়ণ শিলাটা কদিনের জন্য আমায় ভাড়া দেন কাকিমা।
তার কোনো ভাই এসেছে দেশ থেকে, সে কোন সাহাবাড়িতে 7 দিনের সস্তায়ন করবে, সে কারণে শিলাটি তার দরকার। যদি চাই ভাড়া হিসেবে কিছু টাকা ধরে দেবে। হে ঈশ্বর, দেবতা ভাড়া দেব? যার সঙ্গে মানুষের লোভের সম্পর্ক, সেখানে ধর্ম থাকে না। সত্য কথা কই, আমার কাছে তুমি খুব বিব্রত ছিলে গো নারায়ণ। তোমার কাছে আমি এইবার আমি এবারে আমি মুক্ত হলাম, তুমিও মুক্ত হলে। ব্যাগের ভিতর থেকে লাল শালু জড়ানো নারায়ণ শিলাটি ফেলে দিল অঞ্জলি। আর তখনই সুরলোকে বেজে উঠলো শঙ্খ, আর নরলোকেও জয়ডঙ্ক বাজলো। না না না, ওটা ভ্রম। আসলে বিবেকানন্দ সেতুর উপর দিয়ে একটা রেলগাড়ি ভোঁ দিয়ে ঝমঝম করতে করতে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গেল। অঞ্জলি জলে তাকায় এবং ভীষণ ভয় পায়। যেখানে শিলাখণ্ডটি পড়েছে সেখানে রাঙা জল ছলছল। লাল কেন জল? রক্তমাখা মাংসপিণ্ড জলে পড়লে যেমন হয় তেমন? ওটাও ভ্রম। নারায়ণ মোড়ানো লাল আবরণটির সঙ্গে খেলা করছে জল। জল কি আমার ব্যথা বুঝো? তবে নাও, গিলে নাও আবরণ ভার।